আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকে আমরা চলে আসছি। তো বাকিরাও একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিব। সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিব। ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দিব। ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দিব, একটু কষ্ট করে মেনশন করে দিব। আর ভাইকে একটু জানাই সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, ওভারঅল সবকিছু ক্লিয়ার আছে কিনা। একটু সবাই দ্রুত জয়েন করে ফেলি। আর ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। একটু নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, ক্লাসটা একটু শেয়ার করে দিব। দেন যারা শেয়ার করছি, আচ্ছা থ্যাংক ইউ ক্লাস নেওয়ার জন্য। না, থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই, ক্লাস অবশ্যই নিব। সো একটু জাস্ট কথা হচ্ছে মন দিয়ে ক্লাসটা করতে হবে। আর ভাইয়া যেহেতু ফ্রিতে এগুলো এরকম ক্লাস পাবেন না, তারপরে যেহেতু আপনার জন্য নেওয়া হচ্ছে, জাস্ট ভাইয়ের জন্য দুইটা কাজ করবেন। একটা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবেন, আর একটা হচ্ছে কষ্ট করে নিজেদের টাইম লাইনে বলেন বা আপনাদের যে ফ্রেন্ডস বিভিন্ন গ্রুপ আছে গ্রুপগুলোতে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। তাহলে ভাইয়ের জন্য এটা একটু উপকার হবে, যাতে সবার কাছে পৌঁছাইতে পারে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো সবাই একটু আমরা দ্রুত চলে আসি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সো আজকে আমরা 45টা এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করব। সো এ টু জেড বোঝার চেষ্টা করব কতটুকু পারি। 45-এর মধ্যে যাতে অ্যাটলিস্ট 40 প্লাস, 40 বা 38 প্লাস যাতে অবশ্যই থাকে, 40 বা 38 প্লাস যাতে অবশ্যই থাকে। সো সবাই একটু আমরা দ্রুত চলে আসি, একটু বন্ধুদেরকে মেনশন করে দিই, ক্লাসটা একটু কষ্ট করে শেয়ার করে দিই। শেয়ার করলে আমি স্লাইডটা দিয়ে দিব, শেয়ার করে আমি অ্যান্সার সহ স্লাইডটা সবাইকে দিয়ে দিব। ওকে, সবার থেকে আমি 2টা মিনিট সময় নিব, জাস্ট 2টা মিনিট সময় নিব। বাকিরা জয়েন করে ফেলুক, আর একটু আপনারা একটু মেনশন করে দেন, দেন আমি শুরু করে দিব। সবাই একটু কষ্ট করে। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, সবাই তাহলে একটু কষ্ট করে, একটু কষ্ট করে কি করবো ভাইয়া, সবাই একটু কষ্ট করে বন্ধুদেরকে মেনশন করে দিব, সবাইকে একটু নিয়ে আসবো। আমি জাস্ট 2টা মিনিট সময় দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। 2টা মিনিট সময় নিচ্ছি, সবাই একটু করে ফেলেন, দেন আমি শুরু করে দিব। আর সবাই আস্তে আস্তে রেডি হয়ে যান, সবাই আস্তে আস্তে রেডি হয়ে যান। আমরা চেষ্টা করব 45-এর মধ্যে যাতে 38 প্লাস বা সর্বনিম্ন 38 যাতে থাকে। ম্যানেজমেন্ট প্রশ্ন খুবই সোজা হয়েছে, 25টা এমসিকিউ খুবই সোজা। ঠান্ডা মাথায় একটু প্রশ্ন পড়ে অ্যান্সার করার চেষ্টা করব। আমরা পারি, অনেক কিছুই পারি, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে ভাইয়া প্রশ্ন পড়ি না, প্রশ্নের মধ্যে একটা উল্টাপাল্টা করছে, আমি খেয়াল করি না, আমি অ্যান্সার করে দিছি, আমার উত্তর ভুল হয়েছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শেয়ার ডান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া কোয়ালিটি কোয়ালিটি এত কথা বলার দরকার নেই ভাইয়া। কোয়ালিটি ভাইয়া যেটা আছে সেটা, কিছু করার নাই, গরিব মানুষ ভাইয়া। কোয়ালিটি এটাই, কোয়ালিটি এটাই। তারপরে চেষ্টা করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো ক্লাস কোয়ালিটি ভালো হইলছে, ক্লাসটা ভালো হইলছে, কোয়ালিটি আমার বাকিটা দরকার নাই। ওকে ভাইয়া, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা? আর কোনো কথা না, আর কোনো কথা না, ক্লাসের মাঝে আর কোনো কথা না, একেবারে ক্লাস শেষ করে বাকি কথা। সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা আমাকে জানান, সবাই রেডি কিনা? আর কোনো কথা হবে না। টার্গেট হচ্ছে ভাইয়া 45-এর মধ্যে 38 প্লাস, 38 প্লাস পাইতে হবে। বলেন সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা? ওকে, মোটামুটি আমরা যারা আসছি তারাই, বাকিরা হয়তো ক্লাসের মাঝে জয়েন করবে। আমরা সবাই রেডি কিনা, আমরা সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা? তাহলে আমি শুরু করে দিচ্ছি, তাহলে আমি শুরু করে দিচ্ছি। আমাদের টার্গেট, ওকে জি ভাইয়া রেডি। ভাইয়া টার্গেট কি? 45-এর মধ্যে 38 প্লাস পাইতে হবে, 38 প্লাস পাইতে হবে, একটু চিন্তা ভাবনা করে। ওকে ঠিক আছে, রেডি। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। আমরা প্রথমে ম্যানেজমেন্ট ক্লিয়ার করব, আর চেষ্টা করব শেষ পর্যন্ত থাকার জন্য। অনেকে ক্লাসের মাঝে চলে যায়। হিসাব বিজ্ঞানের এমসিকিউ গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ম্যানেজমেন্টের তুলনায় হিসাব বিজ্ঞানের এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ। সো এগুলো ক্লিয়ার করতে হবে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমি শুরু করে দিচ্ছি, আমি শুরু করে দিচ্ছি। ওকে, আমাদের 1 নাম্বার এমসিকিউ দ্বারা আমরা শুরু করে দিচ্ছি। ওকে রেডি। ওকে, 1 নাম্বার এমসিকিউ। একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধস্তনদের তদারকি করে বা যে সংখ্যক অধস্তন নিম্ন পর্যায়ে তার অধীনে থাকে, তাকে কি বলা হয়? তাকে নিয়ন্ত্রণ পরিসর বলা হয়, নেতৃত্বের জাল বলা হয়, আদেশের ঐক্য বলা হয়, নাকি আদেশের শৃঙ্খল বলা হয়? 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন। আমরা অ্যান্সার করা শুরু করি। ওকে রেডি ভাইয়া, রেডি ভাইয়া। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। 1 নাম্বার প্রশ্ন, আগে বলছি ম্যানেজমেন্ট প্রশ্ন মোটামুটি সোজা আছে। 25-এর মধ্যে যাতে 23-24 যাতে পাওয়া যায়, 23-24 যাতে পাওয়া যায়। 1 নাম্বার অ্যান্সার করা শুরু করেন। ওকে, 1 নাম্বার অ্যান্সার করা শুরু করেন। তাহলে ভাইয়া একজন ব্যবস্থাপক যে সংখ্যক অধস্তন, তাহলে ব্যবস্থাপক কোন পর্যায়? ভাইয়া ব্যবস্থাপক হচ্ছে উচ্চ পর্যায়। সে কাকে নিয়ন্ত্রণ করবে? তার অধস্তন, তার নিম্ন পর্যায়ে যারা আছে তাদের কি করবে? নিয়ন্ত্রণ করবে। এখন তার অধীনে যে সংখ্যক কি থাকবে? অধস্তন থাকবে। তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? তাদেরকে নিয়ন্ত্রণ পরিসর বলা হয়, নেতৃত্বের জাল, আদেশের ঐক্য নাকি আদেশের শৃঙ্খল? সহজ প্রশ্ন, এ নাম্বার হবে, এ নাম্বার হবে, এ নাম্বার হবে। ওকে ডান। 1 নাম্বার প্রশ্ন খুবই সহজ। কি বলা হয় ভাইয়া? নিয়ন্ত্রণ পরিসর বলা হয়। তারপরে
তারপরে এখন অনেক সময় নিয়ন্ত্রণ পরিসর না থেকে ব্যবস্থাপনার পরিসরও বলা হয়, একই কথা, নিয়ন্ত্রণ পরিসর, ব্যবস্থাপনার পরিসর। তাহলে আমার অপশনে যেটা থাকবে আমি ওইটাকে অ্যান্সার করব। তাহলে একের অ্যান্সার কত ভাইয়া? একের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, নিয়ন্ত্রণ পরিসর। অপশনে নিয়ন্ত্রণ না থাকলে ব্যবস্থাপনা পরিসর থাকতে পারে, আমি বলবো ব্যবস্থাপনা পরিসর, আমি অ্যান্সার করব ব্যবস্থাপনা পরিসর। ওকে, এ নাম্বারটা ওকে, ডান, আলহামদুলিল্লাহ। দেন 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, আব্রাহাম মাসলোর চাহিদা সোপান তত্ত্বের সর্বোচ্চ চাহিদা কোনটা? আব্রাহাম মাসলো, আমাদের তত্ত্বের মধ্যে দুইটা তত্ত্ব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আব্রাহাম মাসলো আর একটা হচ্ছে ফ্রেডারিক হার্জবার্গ। দুইজনের তত্ত্বগুলো আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমাদের প্রশ্ন হচ্ছে যে আব্রাহাম মাসলোর চাহিদা তত্ত্বের সর্বোচ্চ চাহিদা কোনটা? সর্বোচ্চ চাহিদা কোনটা? তাহলে তার চাহিদা কয়টা? সে চাহিদাকে 5 ভাগে ভাগ করছে। এখন 5 ভাগের মধ্যে 5 নাম্বার কোনটা? 5 নাম্বার কোনটা? 5 নাম্বার কোনটা? 5 নাম্বার কোনটা ভাইয়া? 5 কোনটা হবে? বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। ওকে ভাইয়া, 5 এর আমরা অ্যান্সার পাচ্ছি বি নাম্বারটা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। কোনটা ভাইয়া? আত্মপ্রতিষ্ঠার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা, আত্মপ্রতিষ্ঠার চাহিদা। এখন এখন ভাইয়া, তাহলে ভাইয়া বলেন তো প্রথম চাহিদা কোনটা? 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 যাদের অ্যান্সার বি নাম্বারটা, অ্যান্সার বি নাম্বারটা, ঠিক আছে। 5টা চাহিদা, 5টার উপাদান কি কি একটু ভালো করে পড়বেন। কোনটা প্রথম, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থ, কোনটা পঞ্চম, ভালো করে ক্লিয়ার করেন। 1 মার্কের প্রশ্ন যদি দেয় এখান থেকেই দিবে, আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। এখন ভাইয়া আমি প্রশ্ন জিজ্ঞেস করছি যে ভাই তাহলে প্রথম চাহিদা কোনটা? প্রথম চাহিদা কোনটা হবে? প্রথম চাহিদা কোনটা হবে? প্রথম চাহিদা, ওকে ঠিক আছে, সবার অ্যান্সার হচ্ছে ভাইয়া আত্মপ্রতিষ্ঠার চাহিদা। ভাই তাহলে প্রথম চাহিদা কোনটা? প্রথম চাহিদা হচ্ছে জৈবিক চাহিদা। জৈবিক চাহিদা আমাদেরকে মাহফুজ যেটা বলছে যে ভাই প্রথম চাহিদা কি? ভাই প্রথম চাহিদা হচ্ছে জৈবিক চাহিদা। কি চাহিদা ভাইয়া? জৈবিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলা। ওকে, তাহলে ভাইয়া জৈবিক চাহিদা হচ্ছে আমাদের প্রথম চাহিদা, প্রথম চাহিদা। এরপর আমাদের আরেকটা কমন প্রশ্ন জিজ্ঞেস করে, আমাদেরকে আরেকটা কমন প্রশ্ন জিজ্ঞেস করে, জৈবিক জৈবিক আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে, সেটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব 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 কোন ধরনের চাহিদার মধ্যে পড়বে? এটা লাস্ট অ্যান্সার করেন। বন্ধুত্ব কোন চাহিদার মধ্যে পড়বে? বন্ধুত্ব কোন চাহিদার মধ্যে পড়বে? জৈবিক জৈবিক জৈবিক, বুঝতে পারছি আশা করি। জৈবিক, এরপরে নিরাপত্তা, এরপরে সামাজিক, আত্মতৃপ্তি, আত্মপ্রতিষ্ঠা। 5টার মধ্যে কি কি আছে, কি কি উপাদান মাথায় রাখতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে জৈবিক, সর্বোচ্চ হচ্ছে কোনটা? আত্মপ্রতিষ্ঠা। এখন আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে বন্ধুত্ব। বন্ধুত্ব কোন চাহিদা হবে? বন্ধুত্ব কোনটা হবে? বন্ধুত্ব কোনটা হবে? ওকে ভাইয়া, বন্ধুত্ব সামাজিক চাহিদা। বন্ধুত্ব কোনটা ভাইয়া? ভাই বন্ধুত্ব হচ্ছে সামাজিক চাহিদা। বন্ধুত্ব কোনটা? ভাই বন্ধুত্ব হচ্ছে সামাজিক চাহিদা। এটা কুমিল্লাতেও জিজ্ঞেস করছে, রাজশাহীতেও জিজ্ঞেস করে, রাজশাহীতেও জিজ্ঞেস করে। তাহলে এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। এই যে উপাদান, উপাদানের মধ্যে উদাহরণগুলো কি কি, উদাহরণগুলো একটু দেখে যাবেন। সামাজিক সামাজিক সামাজিক, ওকে ডান ডান, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ডান। ওকে, পারা যাবে আশা করি। আরেকটা ফ্রেডারিক হার্জবার্গ দ্বি উপাদান তত্ত্ব, খুব ভালো করে ক্লিয়ার করে যাবেন। 3 নাম্বার প্রশ্নে চলে যায়, কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা। ওকে, কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা, আমরা জানি কোম্পানিতে অনেকগুলো দলিল আছে। এখন আমাদের অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত, অভ্যন্তরীণ পরিচালকের ক্ষমতা, কর্তৃত্ব, সম্পর্ক কিসের দ্বারা নির্ধারিত হয়? ফরমেল বন্ধ, ফরমেল নিয়মাবলী, বিবরণপত্র, নাকি পরিকল্পনা? বন্ধুত্ব সামাজিক চাহিদা, ঠিক আছে। তাহলে ভাইয়া কি কি বলছি? 5টার স্টেপগুলো মাথায় রাখবেন, প্রশ্ন পাবেন। 5টার উদাহরণগুলো কি কি মাথায় রাখবেন, প্রশ্ন পাবেন। জনককে? আব্রাহাম মাসলো, মাথায় রাখেন, আর কিচ্ছু মাথায় রাখা লাগবে না। 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার কি বলছে ভাইয়া? আমাকে বলছে ক্ষমতা, কর্তৃত্ব, সম্পর্ক, এইগুলোর মধ্যে কোনটার দ্বারা নির্ধারিত হয়? কোনটা দ্বারা নির্ধারিত হয়? বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। এখন ভাইয়া একটু ভালো করে ক্লিয়ার করতে হবে, ভাইয়া বি নাম্বার হবে নাকি এ নাম্বার হবে? খুব ভালোভাবে, বি হবে নাকি এ হবে? 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 অনেকে আমরা বি নাম্বারটা বলতেছি, ভালোভাবে খেয়াল করতে হবে। বি নাম্বারটা হবে নাকি এ নাম্বারটা হবে? বি নাম্বারটা হবে নাকি এ নাম্বারটা হবে? বি নাম্বারটা হবে নাকি এ নাম্বারটা হবে? ভালোভাবে খেয়াল করতে হবে, কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে। বি হবে নাকি এ হবে? বি হবে নাকি এ হবে? বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। ওকে, ভালো করে, বি হবে নাকি এ হবে? বি হবে নাকি এ হবে? ফর-ইমেল নিয়ম বলেছে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ। আচ্ছা, তাহলে ভাইয়া ফর-ইমেল নিয়ম বলি, ফর-ইমেল বন্ধ। ভাইয়া ফর-ইমেল বন্ধ, ফর-ইমেল বন্ধ। একটু ভালোভাবে, এই যে একজনে বলছে, রাকিব বলছে এ নাম্বারটা হবে, একটু ভালোভাবে আমরা খেয়াল করব। দুইটা শব্দই কিন্তু সিমিলার, ফর-ইমেল বন্ধ সিমিলার। আর একটা ফর-ইমেল বন্ধ, একটা হচ্ছে ফর-ইমেল নিয়মাবলী। ফর-ইমেল নিয়মাবলী ভাইয়া একটু ভালো করে মাথায় রাখবেন। ভাইয়া এই যে বন্ধ, স্মারক লিপি, আমরা জানি কি ভাইয়া? স্মারক, স্মারক লিপি, স্মারক লিপি, লিপি। এরপর আরেকটা হচ্ছে সংঘ স্মারক, সংঘ, সংঘ স্মারক, সংঘ স্মারক। এই যে শব্দগুলোর মধ্যে একটা সিমিলার জিনিস পাবেন, সেটা হচ্ছে ভাই এখানে একটা কাপল ওয়ার্ড থাকবে। কি থাকবে ভাইয়া? কাপল ওয়ার্ড থাকবে। এই দুইটা নিয়ে আমরা অনেকে একটু ঝামেলা করে ফেলি, যে ভাইয়া দেখতে একই হইলেও কিন্তু পার্থক্য আছে। দেখেন, স্মারক লিপির মধ্যে
মধ্যে কি আছে, সয়ম একসাথে আছে, এখানের মধ্যে সঙ্গ সারকের মধ্যে কি আছে, সয়ম একসাথে আছে, এখানের মধ্যে নধ একসাথে আছে। তার মানে যেগুলো কাপল, এটা হচ্ছে কোম্পানির মূল দলিল। কিন্তু ফরিমেল নিয়মাবলী এখানে কোনো কি নেই ভাইয়া, এখানে কোনো কাপল নেই। তার মানে এটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল, এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ দলিল। প্রথম গুরুত্বপূর্ণ দলিলের মধ্যে কি থাকবে ভাইয়া, একটা কাপল ওয়ার্ড থাকবে, একটা কি থাকবে, কাপল ওয়ার্ড থাকবে। জাস্ট এইটা হচ্ছে ভালো করে মাথায় রাখেন, অন্য আপনার কোনো পার্থক্য জানা লাগবে না। যে ভাইয়া অনেকেরই কিন্তু সমস্যা লাগে যে ভাই দুইটা দেখতে একই, কিন্তু না ভাইয়া একটা সামান্য পার্থক্য, কাপল ওয়ার্ড যেটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, 2 নাম্বার গুরুত্বপূর্ণ দলিলে কোনো কাপল ওয়ার্ড থাকবে না। শেষ। আশা করি বুঝতে পারছি। এ নাম্বার জাস্ট কনফিউশন করার জন্য বলছিলাম এই নাম্বারটা কার অ্যানসার করবে, কিন্তু যারা এ নাম্বার অ্যানসার করছেন ভাই এই নাম্বারটা হচ্ছে ভুল, এই নাম্বারটা হচ্ছে ভুল। অ্যানসার হবে বি নাম্বারটা, অ্যানসার হবে বি নাম্বারটা। কি বলছি, কাপল ওয়ার্ড থাকবে। 4 নাম্বার, ব্যবস্থাপনা কোন ধরনের দক্ষতা। দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ, দক্ষতাগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দক্ষতা থেকে একটা এমসিকিউ জিজ্ঞেস করে, এখন আমি কয়েকটা এমসিকিউ জিজ্ঞেস করব, প্রথমে প্রশ্নের অ্যানসার করে ফেলেন, প্রথমে প্রশ্নের অ্যানসার করেন, এরপরে প্রথমে প্রশ্নের অ্যানসারটা করে ফেলেন। মূল দলিল হচ্ছে স্মারকলিপি, সঙ্গ স্মারক, ফরমেল বন্ধ। এখন দেখেন স্মারকলিপি, সঙ্গ স্মারক, ফরমেল বন্ধ, একটা কাপল ওয়ার্ড আছে, কিন্তু ফরমেল নিয়মাবলী এগুলাতে কোনো কাপল ওয়ার্ড থাকবে না। এখন ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন, ওকে ভাইয়া। ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন কোথায়, ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন কোথায়, বি নাম্বার। ওকে, ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন কোথায়, সেটা হচ্ছে ভাইয়া উচ্চ স্তর। ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন কোথায় ভাইয়া, সেটা হচ্ছে উচ্চ স্তর। এ হলো না কেন, বি হলো কেন, এটাই তো বললাম। এ হচ্ছে আপনার স্মারকলিপির অপর নাম হচ্ছে কি, ফরমেল বন্ধ। তার মানে আপনাকে আমি কি বলছি, যেখানে আপনি কাপল ওয়ার্ড একটা দেখতে পাবেন, ফরমেল বন্ধ, সঙ্গ স্মারক, স্মারকলিপি, এইটা না মানে হচ্ছে আপনার প্রথম দলিল, প্রথম গুরুত্বপূর্ণ দলিল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফরমেল নিয়মাবলী, এটা হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ সংক্রান্ত দলিল। বুঝাইতে পারছি আশা করি। বি নাম্বার ধারণাগত উচ্চ স্তরে। এখন ভাইয়া আরেকটা প্রশ্ন, সকল স্তরে সমানভাবে প্রয়োজন কোন দক্ষতা, সকল স্তরে সমানভাবে প্রয়োজন কোন দক্ষতা, সকল স্তরে সমানভাবে প্রয়োজন কোন দক্ষতা, সকল স্তরে সমানভাবে প্রয়োজন কোন দক্ষতা। এখন উচ্চ স্তর কি করছে, ধারণাগত দক্ষতা প্রয়োজন। পরিকল্পনা বা নীতিমালা এগুলো প্রণয়ন করে কারা, ভাইয়া প্রণয়ন করে উচ্চ স্তর, উচ্চ স্তর। ভালো করে মাথায় রাখবেন, এবছর কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রণয়ন করে কারা, জগন্নাথে আসছে, প্রণয়ন করে কারা, উচ্চ স্তর। ভাইয়া এটা বাস্তবায়ন করে কারা, ভাইয়া বাস্তবায়ন করে নিম্ন স্তর। এখন সকল স্তরে সমানভাবে এই দক্ষতা প্রয়োজন, এটা কোনটা, মানব সম্পর্ক না, আপন যেটা বলছে কারিগরি হবে না, কারিগরি বিশেষভাবে হচ্ছে নিম্ন স্তর, প্রয়োজন হচ্ছে নিম্ন স্তর। কিন্তু সকল স্তরে সমানভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানবীয় বা মানব সম্পর্ক, মানবীয় সম্পর্ক। তাহলে ভাইয়া উচ্চ স্তরে কোনটা প্রয়োজন, নিম্ন স্তরে কোনটা প্রয়োজন, ভালো করে মাথায় রাখেন। কারিগরি দক্ষতা বিশেষ করে নিম্ন স্তরে লাগে। এখন কারিগরিকে ইংরেজিতে বলা হয় টেকনিক্যাল স্কিল, ভালো করে মাথায় রাখতে হবে, কারণ টেকনিক্যাল দেখলে আমরা অনেকে মনে করি এটা উচ্চ স্তরের মধ্যে, কিন্তু না, টেকনিক্যাল স্কিল হচ্ছে নিম্ন স্তরের মধ্যে। সকল স্তরে মানব সম্পর্ক। পরিকল্পনা প্রণয়ন করে কারা, উচ্চ স্তর। বাস্তবায়ন করে নিম্ন স্তর, 4-5টা এমসিকিউ আছে, 4-5টা এমসিকিউ ভালো করে ক্লিয়ার করবেন, প্রশ্ন এখান থেকে পাবেন। মানব সম্পর্ক ভাইয়া সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবার বুঝতে পারছে কিনা, সবার ক্লিয়ার হয়েছে কিনা। ভাইয়া একটা এমসিকিউ এর পাশাপাশি আরো 4-5টা করে ক্লিয়ার করে দিচ্ছি, কারণ আপনার যে কোনো একটা পরীক্ষায় দিবে, আপনার পরীক্ষায় চলে আসবে। তার মানে আপনাকে যেগুলো পড়তে হবে আমি সেগুলো ভালো করে বলে দিচ্ছি। আমার প্রশ্নের মধ্যে আমি তো সবগুলো আনতে পারবো না, যেটা আনতাছি সেটা দেখেন, সেটার পাশাপাশি রিলেটেড এমসিকিউ গুলো আপনি ভালো করে দেখে যাবেন। এই যে আপন আমাদের এটা জিএসটির প্রশ্ন, 24-25 প্রশ্ন, তাহলে 24-25 আসছে। তারপরে এবছর আপনার জগন্নাথে দিছে, তা আপনার রাজশাহী আছে, কুমিল্লা আছে, তারাও এখান থেকে দিয়ে দিবে। 5 নম্বর প্রশ্ন, শ্রম বিভাজন এবং বিশেষায়ন যে সংগঠন কাঠামোর বৈশিষ্ট্য। এখানে কি হবে, এখানে শ্রমগুলোকে ভাগ করা হবে এবং যে বিশেষায়নের সুবিধা থাকবে, এটা কোন সংগঠন, কার্যভিত্তিক, সরলরৈখিক, পদস্থ কর্মী নাকি কমিটি সংগঠন, কোনটা হবে ভাইয়া, কোনটা হবে দ্রুত।
পাঁচ নাম্বার প্রশ্ন শ্রম বিভাজন এবং বিশেষায়ন ভাইয়া আপনাকে শ্রম বিভাজন না বলে শুধুমাত্র বিশেষায়নও বলতে পারে, যে বিশেষায়ন যে সংগঠনের বৈশিষ্ট্য। ভাইয়া বিশেষায়ন কি জিনিস? অর্থাৎ যে ব্যক্তি যে কাজে দক্ষ, যে বিশেষ কাজে দক্ষ, তাকে সেখানে কি করা হবে, তাকে সে কাজে স্থানান্তর করা হবে। তার মানে আমি এখানে বিশেষ, আমার এই কাজে আমি বিশেষভাবে দক্ষ, আমাকে এই কাজে দেয়া হবে। তাহলে বিশেষায়ন প্লাস কার্য বিভাজন, শ্রম বিভাজন একই কথা। তাহলে এইগুলা কোনটার বৈশিষ্ট্য? সেটা হচ্ছে কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য ভাইয়া? কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্য। কার্যভিত্তিক সংগঠনের বৈশিষ্ট্য। এখন ভাইয়া কার্যভিত্তিক সংগঠনের প্রতিষ্ঠাতাকে বা এটা আবিষ্কার করতে ক্যান্সার করেন, কার্যভিত্তিক সংগঠনের প্রতিষ্ঠাতাকে প্রশ্ন জিজ্ঞেস করে, এ নাম্বার হবে। ওকে, আলহামদুলিল্লাহ, ডান, পারতাছেন। 25-এ 25 যাতে আজকে চলে আসে ম্যানেজমেন্টে। এখন ভাই প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠাতাকে আমাকে জিজ্ঞেস করে, কার্যভিত্তিক সংগঠনের প্রতিষ্ঠাতা। দুইটা প্রশ্ন জিজ্ঞেস করবো, বেশি কিছু জিজ্ঞেস করবো না, দুইটা প্রশ্ন জিজ্ঞেস করবো। কার্যভিত্তিক FW টেইলর, তোফায়েল আমাদেরকে যেটা বলছে যে ভাইয়া FW টেইলর, তাহলে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে ভাইয়া? উদ্ভাবক হচ্ছে FW টেইলর। এখন কার্যভিত্তিকের যে বৈশিষ্ট্যগুলো আছে, বিশেষ করে দুইটা, এখানে কাজগুলো ভাগ করে দেওয়া হয়, যে ব্যক্তি যে কাজে দক্ষ তাকে সে কাজে স্থানান্তর করা হয়। তার মানে এটা হচ্ছে বিশেষায়ন। তাহলে এটা কোন সংগঠন? কার্যভিত্তিক সংগঠন। কে দিছে? FW টেইলর দিছে। এখন ভাইয়া প্রশ্ন আরেকটা, কত সালে প্রদান করছে? FW টেইলর। ওকে, ডান, মোটামুটি খুব ভালো পারতেছেন ভাইয়া। পরবর্তী প্রশ্ন, কত সালে প্রদান করছে? FW টেইলর এই কার্যভিত্তিক সংগঠন কত সালে প্রদান করছে ভাইয়া? কত সালে প্রদান করছে? 1880। সামিদা যেটা আমাদেরকে বলছে ভাইয়া কত সাল? 1880 সাল। তাহলে ভাই তিনটা প্রশ্ন, এটাও জিজ্ঞেস করে, এটাও আসে। তাহলে ভাইয়া কত সাল? 1880 সাল। এখন তিনি কার্যভিত্তিক, না 1903 হবে না, 1880। এখন তিনি কার্যভিত্তিক সংগঠনকে কি নাম দিছিলেন? ফাংশনাল ফোরম্যানশিপ। কি নাম দিছিলেন? ফাংশনাল ফোরম্যানশিপ। শেষ। এই এমসিকিউ গুলো আমাকে মাথায় রাখতে হবে। 1880। তাহলে তিনি কি নাম দিছিলেন? তিনি দিছিলেন ফাংশনাল ফোরম্যানশিপ। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আসেন 5 নাম্বার প্রশ্ন, এটা আমাদের ডান। ওকে, 1880। এটা কুবিতে গত বছর আসছিল ভাইয়া, আসবে, যা পড়াচ্ছি তার মধ্য থেকে আপনি প্রশ্ন পাবেন, শিওর থাকেন। আসেন, স্থায়ী পরিকল্পনা নয় ভাইয়া, পরিকল্পনার এই বৈশিষ্ট্যগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্থায়ী কোনটা, একার্থক কোনটা, আপনাকে বলছে স্থায়ী নয় কোনটা, তার মানে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে একার্থক। সেটা কি হয়ে যাবে? একার্থক। তাহলে কর্মসূচি, কৌশল, প্রক্রিয়া নাকি নীতি? একার্থক পরিকল্পনা মানে স্থায়ী পরিকল্পনা নয় কোনটা? সেটা হচ্ছে ভাই কি? কর্মসূচি, বিশেষ কর্মসূচি ইত্যাদি কি নয়? বাজেট, এগুলো আমার কি ভাইয়া? এগুলো আমার স্থায়ী পরিকল্পনা নয়। এই যে ঘ নাম্বার যে বলছে ভাইয়া নীতিমালা, নীতি হচ্ছে স্থায়ী পরিকল্পনা, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, এইগুলো সবগুলো হচ্ছে স্থায়ী পরিকল্পনা। ভালো করে ক্লিয়ার করে যাবেন, স্থায়ী কোনটা, একার্থক কোনটা। প্রশ্ন এখান থেকে অবশ্যই জিজ্ঞেস করে। কর্মসূচি, বিশদ কর্মসূচি যা কিছু আছে এখান থেকে আমাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবে। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার প্রশ্ন, সমবায় সমিতি গঠনের ন্যূনতম সদস্য কতজন? কমন একটা প্রশ্ন, এটা আপনারা সবাই চোখ বন্ধ করে পারা যাবে যে সমবায় সমিতি গঠনে ন্যূনতম সদস্য কতজন? তারপরে এখান থেকে কিছু আইন আছে, আইনগুলো আমি জিজ্ঞেস করব, 2-1টা আইন জিজ্ঞেস করব, জাস্ট আমরা একটু আগে এটা অ্যান্সার করে ফেলি। তাহলে ভাইয়া এখানে কি সমবায় সমিতি ন্যূনতম সদস্য কতজন প্রয়োজন? ভাইয়া অবশ্যই কতজন লাগবে? ভাইয়া 20 জন লাগবে। কতজন লাগবে? ভাইয়া 20 জন লাগবে। তাহলে লাস্ট ক্লাসে আমি কোনটা পড়াইছিলাম? লাস্ট ক্লাসে আমি আপনাকে পার্সেন্টেজের এমসিকিউ গুলো করেছিলাম। তাহলে পার্সেন্টেজটা আমরা জানি যে ভাইয়া একটা হচ্ছে 15, একটা হচ্ছে 3, এরপর হচ্ছে ভাইয়া 10, এরপর আরেকটা হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ থেকে আমরা জিজ্ঞেস করতে পারে, অ্যান্সার করতে পারবো। সদস্য থেকে আমরা জিজ্ঞেস করতে পারে, অ্যান্সার করতে পারবো। ওকে, এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে ভাইয়া সমবায় অর্ডিন্যান্স কত সাল? সমবায় অর্ডিন্যান্স কত সাল? অ্যান্সার করে ফেলেন। সমবায় অর্ডিন্যান্স কত সাল? এই প্রশ্নটা আসে প্রায়।
অর্ডিন্যান্স কত সাল জিজ্ঞেস করে, আইন জিজ্ঞেস করে, বিধিমালা জিজ্ঞেস করে, আইন, বিধিমালা, নীতিমালা কত সাল। এখন প্রশ্ন হচ্ছে অর্ডিন্যান্সটা আমাকে একটু বলে ফেলেন ভাইয়া, অর্ডিন্যান্স কত সাল, সমবায় অর্ধদেশ কত সাল, সমবায় অর্ধদেশ কত সাল, সমবায় অর্ধদেশ কি 2001 সাল নাকি 2002 সাল নাকি 2004 সাল, সমবায় অর্ডিন্যান্স কত সাল, 2001 সাল, 2 সাল নাকি 4 সাল, 1 সাল 2 সাল নাকি 4 সাল, 1 সাল 2 সাল নাকি 4 সাল, 1 সাল 2 সাল নাকি 4 সাল। আমি অর্ডিন্যান্স জিজ্ঞেস করছি, সমবায় অর্ডিন্যান্স বা অর্ধদেশ বলা হয়, কি বলা হয়, অর্ধদেশ বলা হয়, অর্ধদেশ, সমবায় অর্ডিন্যান্স বা অর্ধদেশ কত সাল, 1984। ভাইয়া অনেকে ভুল করতেছি, কয়েকজন ভুল করছে, বাকিদের অ্যান্সার ঠিক আছে। অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 1984, অ্যান্সার হচ্ছে 1984, অ্যান্সার হচ্ছে 1984। এখানে আমি অপশনগুলো দিছি, আপনি এগুলো যে অ্যান্সার করবেন, এগুলো অ্যান্সার করা মানে আপনি পড়েন নাই, আপনি জানেন না, আপনার মধ্যে ভুল আছে। অর্ডিন্যান্স কত সাল, অর্ডিন্যান্স হচ্ছে 1984 সাল। এই যে 2001 সাল, 2 সাল, 3 সাল, এগুলো কি, এগুলো হচ্ছে আনিবি, আনিবি ভাইয়া, আনিবি মানে কি, এটা হচ্ছে আইন হচ্ছে 1 সাল, নীতিমালা হচ্ছে 2 সাল, বিধিমালা হচ্ছে 4 সাল, শেষ ভাইয়া, একবারে 4টা শেষ। বিধিমালা 4 সাল। ভাই এটা কিভাবে মাথায় রাখবো, একটা ওয়ার্ড মাথায় রাখবো, আ নি বি, আমরা বলি না, বিশেষ করে চট্টগ্রামের যারা, আনিবি, আনিবি মানে কি, আনবে নাকি, আনবে নাকি, আনিবি, তার মানে 1 2 4, 1 2 4 শেষ। আইন হচ্ছে 1 সাল, নীতিমালা 2 সাল, বিধিমালা 4 সাল, আর অর্ডিন্যান্স বললে সেটা হচ্ছে 1984 সাল, অর্ডিন্যান্স বললে 1984 সাল। কনফিউজ হয়ে গেছিলাম, আর যাতে ভুল না হয়, কি কি বলছি, আনিবি 1 2 4, এর বাহিরে যেটা 1984। বলেন ভাই সবাই বুঝছে কিনা, এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা, 7টা প্রশ্ন শেষ, 7টার বাহিরে আমরা আরো অনেকগুলো সমাধান করছি একসাথে, সবার ক্লিয়ার হয়েছে কিনা, হ্যাঁ 1984 হবে। সো কনফিউজড হওয়া যাবে না, অপশন এগুলো দিছি মানে যে এখানে অ্যান্সার থাকবে এরকম না, আমি নাও দিতে পারি, আমি নাও দিতে পারি, এটা আমার প্রাইভেট বেসে যারা পড়ে তারা ভালো করে জানে। আমি যা জিজ্ঞেস করবো মানে অপশন আমি যেগুলো দিব সবগুলো ভুল থাকবে, সবগুলো কি থাকবে, ভুল থাকবে। আচ্ছা নীতিমালা, আচ্ছা আনিবি 2 3 4, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি হবে, এটা 3 হবে। আনিবি আনিবি আনিবি, নীতিমালা 3 সাল, নীতিমালা 3 সাল, 1 3 4 1 3 4 1 3 4, আমি 1 2 বলছি, 1 3 4 1 3 4 1 3 4, তাহলে ভাই আনিবি ভালো করে মাথায় রাখবেন। আর এখানে বাকিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1984, নীতিমালা 2003 সাল, নীতিমালা হ্যাঁ 2003 হবে, 2003 হবে, ঠিক আছে ঠিক আছে, ধরতে পারছেন আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, নীতিমালা কত সাল, নীতিমালা হচ্ছে 2003 সাল। আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, যৌথ মূলধনী কোম্পানি কি নির্দেশ করে, যৌথ মূলধনী কোম্পানি কি নির্দেশ করে, যৌথ মূলধনী কোম্পানি কি নির্দেশ করে, সে কি শেয়ার, ডিবেঞ্চার, ট্রেজারি বন্ড নাকি, যৌথ মূলধনী কোম্পানির মালিকানা নির্দেশ করে। আচ্ছা মালিকানা বলছে, মালিকানা নির্দেশ করে কোনটা, যৌথ মূলধনী কোম্পানির মালিকানা নির্দেশ করে কোনটা, যৌথ মূলধনী কোম্পানির মালিকানা নির্দেশ করে কোনটা, তাহলে যৌথ মূলধনী কোম্পানির মালিক হইতে পারবে, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে মালিক বা আমার পরিচালক কারা কি করে, ঠিক করে বা কারা নিয়োগ দেয়। সো এখানে আমরা দেখছিলাম, এখন আজকে আমাদের প্রশ্ন হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মালিকানা কি নির্দেশ করে, যৌথ মূলধনী কোম্পানির মালিকানা নির্দেশ করে হচ্ছে শেয়ার, যে শেয়ার ক্রয় করতে পারবে সে আমার কোম্পানির মালিক হতে পারবে, যে শেয়ার ক্রয় করতে পারবে সে আমার কোম্পানির মালিক হতে পারবে। এখন এইগুলো মাথায় রাখতে হবে, ন্যূনতম মূলধনের ব্যাপারগুলো আমাকে মাথায় রাখতে হবে, তারপরে বিভিন্ন দলিল আছে, দলিলগুলো আমাকে ভালো করে জানতে হবে। 8 হচ্ছে শেয়ার, এ নাম্বারটা হবে, ওকে এ নাম্বার না। এবার 9 নাম্বার প্রশ্ন, আমলাতন্ত্রের প্রবর্তককে, অনেকবার জিজ্ঞেস করছে, আমলাতন্ত্রের প্রবর্তককে, আমলাতন্ত্রের ধারণার প্রবর্তন করেন কে, আমলাতন্ত্র, ম্যাক্স ওয়েবার, হেনরি ফেভেল, ফেডারিক টেইলর, ডগলাস ম্যাকগ্রেগর। আমলাতন্ত্রের প্রবর্তককে, আমলাতন্ত্রের প্রবর্তককে, আমলাতন্ত্র, আমলাতন্ত্রের প্রবর্তককে, আমলাতন্ত্রের প্রবর্তককে, আমলাতন্ত্রের প্রবর্তককে কি হবে ভাইয়া, সবগুলো কি এ নাম্বারটা, আচ্ছা এটা হবে এ নাম্বারটা, ডগলাস ম্যাকগ্রেগর। ওকে ভালো করে মাথায় রাখতে হবে, একটু ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে বিভিন্ন নীতিমালা কে প্রণয়ন করছে, বিভিন্ন সংগঠনের কথা, এগুলো কারা প্রণয়ন করছে, এগুলো একটু ভালো করে পড়বেন। মালিকানা হচ্ছে শেয়ার, হ্যাঁ মালিকানা হচ্ছে শেয়ার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাইয়া ডগলাস ম্যাকগ্রেগর, ডগলাস, আচ্ছা ডগলাস ম্যাকগ্রেগর হবে না, ম্যাক্স ওয়েবার হবে। আমলা ম্যাক্স, আমলা ম্যাক্স, তার মানে আমলাতন্ত্রের প্রবর্তকে ভাইয়া ম্যাক্স ওয়েবার, আমলাতন্ত্রের প্রবর্তকে ভাইয়া সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবার। আসেন আমরা 10 নম্বর প্রশ্ন, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটা, নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ,
তার মানে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটা, স্টেপগুলো মাথায় রাখতে হবে। বিশেষ করে যে কোনো কিছুর প্রথম পদক্ষেপ কোনটা, শেষ পদক্ষেপ কোনটা, এই দুইটা আপনাকে ভালো করে জানতে হবে। প্রথমটা কোনটা, শেষটা কোনটা, প্রথম কোনটা, শেষ কোনটা। এখন আমাদেরকে যেটা জিজ্ঞেস করছে সেটা হচ্ছে ভাই নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। আপনাকে জিজ্ঞেস করতে পারে পরিকল্পনার প্রথম পদক্ষেপ কোনটা, আপনাকে জিজ্ঞেস করতে পারে সংগঠনের শেষ ধাপ কোনটা, আপনাকে বলতে পারে কর্মী সংস্থান, কর্মী সংগ্রহ, প্রথম ধাপ শেষ ধাপ। ভালো করে পড়ে যাবেন, ভালো করে পড়ে যাবেন। তাহলে এটা অ্যান্সার কোনটা ভাইয়া, এটার অ্যান্সার হবে ভাইয়া ডি নাম্বারটা। অ্যান্সার কোনটা ভাইয়া, যে আদর্শমান কি করা, আদর্শমান নির্ধারণ করা, আদর্শমান কি করা, আদর্শমান নির্ধারণ করা, আদর্শমান নির্ধারণ করা। ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। এখন আর একটা অ্যান্সার করেন ভাইয়া, নিয়ন্ত্রণের শেষ ধাপ কোনটা, নিয়ন্ত্রণের শেষ ধাপ কোনটা। যাদের অ্যান্সার ডি নাম্বারটা করা হয়েছে তারা আমাকে বলেন ভাই শেষ ধাপ কোনটা, নিয়ন্ত্রণের শেষ ধাপ কোনটা হবে। আদর্শমান নির্ধারণ করা, ওকে ডান, আদর্শমান নির্ধারণ হবে। শেষ ধাপ কোনটা, নিয়ন্ত্রণের শেষ ধাপ কোনটা, নিয়ন্ত্রণের শেষ ধাপ কোনটা হবে, নিয়ন্ত্রণের শেষ ধাপ কোনটা হবে, শেষ ধাপ, নিয়ন্ত্রণের শেষ ধাপ, নিয়ন্ত্রণের শেষ ধাপ কোনটা, নিয়ন্ত্রণের শেষ ধাপ কোনটা, নিয়ন্ত্রণের শেষ ধাপ কোনটা, নিয়ন্ত্রণের শেষ ধাপ কোনটা হবে। ওকে 10-এর ডি, 10-এর ডি, 10-এর ডি, 10-এর ডি। নিয়ন্ত্রণের শেষ ধাপ, শেষ ধাপ কোনটা, শেষ ধাপ, শেষ ধাপ কোনটা হবে। শেষ ধাপ আমাদেরকে তানজিনা বলছে সংশোধনমূলক ব্যবস্থা, হ্যাঁ সংশোধনমূলক, পরিকল্পনা যে ব্যবস্থা, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। ওকে পারতেছেন আলহামদুলিল্লাহ, ঠিক আছে। কোনটা ভাইয়া, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। পরিকল্পনা না, পরিকল্পনা প্রণয়ন না, পরিকল্পনা এটা হচ্ছে নিয়ন্ত্রণ পরবর্তী, নিয়ন্ত্রণ পরবর্তী। আর এটা হচ্ছে নিয়ন্ত্রণ ধাপের মধ্যে সর্বশেষ ধাপ হচ্ছে কোনটা, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, সংশোধনমূলক। ওকে আলহামদুলিল্লাহ, এই দুইটা ভালো করে মাথায় রাখবেন। প্রথম ধাপ কোনটা, শেষ ধাপ কোনটা, প্রথম কোনটা, শেষ কোনটা, সংশোধনমূলক। ওকে 11 নম্বর প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। সংগঠনের কোন ব্যক্তি একাধিক কর্তা থাকা উচিত নয়। কর্তা বলছে, আদেশ মানে কর্তা থাকা উচিত নয়, তাহলে এটা কোন নীতিমালা, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। তাহলে ভাইয়া যেটা বলছি প্রথম কোনটা, শেষ কোনটা, ভালো করে এগুলো দেখবেন, প্রয়োজনে নোট করে করে দেখবেন। আসেন পরবর্তী প্রশ্ন। একাধিক কর্তা থাকা উচিত নয়, কি থাকা নয়, কর্তা। আমি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি, আমার কি থাকবে না, আমার একাধিক থাকবে না। আমার কয়জন থাকবে, আমার একজন, শুধুমাত্র একজন থাকবে, বেশি জন থাকা যাবে না, একজন থাকবে। তাহলে এটা কোন নীতিমালা ভাইয়া, এটা কোন নীতিমালা, এটা কোন নীতিমালা, এটা কোন নীতিমালা। এই যে এই যে উল্টা পাল্টা, উল্টা পাল্টা অ্যান্সার করতেছেন, উল্টা পাল্টা অ্যান্সার করতেছেন, উল্টা পাল্টা অ্যান্সার করতেছেন। কোনটা হবে, কোনটা হবে, এটা হবে নাকি এটা হবে। বেজাল যেহেতু লাগাইছেন আর একটু লাগাই। আদেশের ঐক্য অপশনে নাই তো, অপশনে তো আদেশের ঐক্য মানে কি, আদেশ দিবে একজন ব্যক্তি, কর্তার পরে কর্তা একজন দিবে, সেটা হচ্ছে আদেশের ঐক্য। এখানে আপনাকে বলছে জাস্ট কর্তা বেশ দুইজন থাকতে পারবে না বা একের অধিক থাকতে পারবে না। তাহলে এটা কি হবে, এটা কি নির্দেশনার ঐক্য হবে নাকি কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে। আরে ভাই আদেশের ঐক্য কোনটা, আদেশের ঐক্য হচ্ছে কোনটা, আদেশের ঐক্য হচ্ছে একজন ব্যক্তিকে কি করতে পারবে না, দুইজন আদেশ দিতে পারবে না। এখানে বলছে দুইজন কর্তৃত্ব প্রবাহ খাড়াইতে পারবে না। এখানে মানে কি, আপনি আপনার অপশন অনুযায়ী অ্যান্সার করেন, আপনি আপনার অপশন আপনারা যেটা দিছে, এখন আপনারা যেটা অ্যান্সার করতেছেন ভাই, একটা হচ্ছে আপনাকে আদেশ দিতে পারবে না, মানে দুইজন আদেশ দিতে পারবে না। দুইজন আদেশ দিতে না পারা মানে কি, আদেশের ঐক্য, একজন ব্যক্তি আদেশ দিতে পারবে। এখন আপনাকে বলছে কর্তৃত্ব, আপনার উপর পুরো ক্ষমতা বেশি জন ব্যক্তির কাছে থাকতে পারবে না, একজন ব্যক্তির কাছে থাকবে। তাহলে এটা অ্যান্সার কোনটা হবে ভাই, অ্যান্সার আমরা অনেকে বলছি ভাইয়া বি নাম্বারটা, অনেক বলছি সি নাম্বারটা। অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কর্তৃত্ব নীতি। কিসের নীতি ভাইয়া, কর্তৃত্ব নীতি। দায়িত্বের পাশাপাশি কি থাকতে হবে, কর্তৃত্ব থাকতে হবে, কর্তৃত্বের নীতি। এখন নির্দেশনার ঐক্য মানে কি ভাইয়া, নির্দেশনার ঐক্য মানে হচ্ছে পূর্বের নির্দেশের সাথে, পূর্বের সাথে আমার কি বর্তমান, পূর্বের সাথে আমার বর্তমানের মধ্যে কি রাখা, পূর্বের সাথে আমার বর্তমানের মধ্যে মিল রাখা, পূর্বের সাথে বর্তমানের মধ্যে কি রাখা, মিল রাখা, সেটা হচ্ছে নির্দেশনার ঐক্য। আর কর্তৃত্ব মানে কি, আপনার একাধিক কর্তা হইতে পারবে না, আপনার কর্তা হবে একজন। তো একজন যখন হবে সেটা কর্তৃত্বের নীতি, আর একজনই শুধুমাত্র আদেশ দিতে পারবে, সেটা হচ্ছে আদেশের ঐক্যের নীতি। বুঝতে পারছি আশা করি। নির্দেশনার ঐক্য যারা বলছি কেন হবে না, নির্দেশনার ঐক্যর ডেফিনেশনটা বলবেন, সেটা মানে হচ্ছে পূর্বের নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার মধ্যে কি রাখা, মিল রাখা, সেটা হচ্ছে নির্দেশনার ঐক্য। বুঝতে পারছেন, বুঝতে পারছেন কিনা। তো ভাইয়া নির্দেশনার ঐক্য হবে না কেন, আমাকে ডেফিনেশনটা জানতে হবে, আমাকে ডেফিনেশনটা জানতে হবে, ডেফিনেশনটা অবশ্যই আমাকে জানতে হবে।
12 নম্বর পরিবেশ সংক্রান্ত। ওকে, সহজ একটা প্রশ্ন, সহজ প্রশ্ন, অ্যান্সার করে ফেলেন। এগুলার বোঝানোর কিছু নাই, পরিবেশ সংক্রান্ত। প্রথমত আমাকে আইএসও সম্পর্কে জানতে হবে, আইএসও সম্পর্কে জানতে হবে, প্রতিষ্ঠাকাল কখন, সদর দপ্তর কোথায়, আইএসওর মানগুলো আছে, মানগুলোর মধ্যে একটা হচ্ছে 9000, 9000টা ভালো করে জানতে হবে, অপশন আছে 9000, আর একটা হচ্ছে ভাই 14000, এই দুটো সম্পর্কে আমাকে ভালো করে জানতে হবে। আইএসও সম্পর্কে জানবো, আইএসও সাল কত সাল মানে প্রতিষ্ঠাকাল, এরপর হচ্ছে কোথায় স্থান মানে সদর দপ্তর কোথায়, স্থান জানতে হবে, 9000, 14000, আর কিছু পড়া লাগবে না, আর কিছু পড়া লাগবে না। এটা কোনটা ভাইয়া? এটা হবে আইএসও 14000। এই প্রশ্ন আপনাদেরকে প্রায় জিজ্ঞেস করে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে। পরিবেশ সংক্রান্ত, পরিবেশ সংক্রান্ত কোনটা? পরিবেশ সংক্রান্ত আইএসও 14000, আইএসও 14000। মান সংক্রান্ত কোনটা? মান সংক্রান্ত হচ্ছে 19000, মান সংক্রান্ত কোনটা? সেটা হচ্ছে 9000। একটু ভালো করে এগুলো দেখবেন, একটু ভালো করে এগুলো দেখে যাবেন। 12টা প্রশ্ন শেষ, আমরা 13 নম্বর প্রশ্নে চলে যাই। ডি নাম্বার আইএসও, হ্যাঁ আইএসও 9000 হচ্ছে পণ্যের মান, তাহলে মান পরিবেশ দুইটা জিজ্ঞেস করা, বাকিগুলো আসে না, বাকিগুলো আসে না। এখন পরবর্তী প্রশ্ন, হেনরি ফেভেল প্রদত্ত ব্যবস্থাপনার কার্যাবলীর আওতাভুক্ত নয় কোনটি? এরকম প্রশ্ন দেখছেন, আগে দেখছেন ভাইয়া? লাস্ট ক্লাসে কিন্তু পড়াইছিলাম, লাস্ট ক্লাস যাদের মনে আছে, লাস্ট ক্লাসটা যাদের মনে আছে তারা অ্যান্সার করতে পারবেন যে হেনরি ফেভেলের ব্যবস্থাপনার কার্যাবলীর আওতাভুক্ত নয়, হেনরি ফেভেলের ব্যবস্থাপনা কার্যাবলীর আওতাভুক্ত নয় কোনটা? পরিকল্পনা অ্যান্সার করব, নির্দেশনা অ্যান্সার করব, নাকি সমন্বয়, নাকি প্রেষণা? কোনটা অ্যান্সার করব? কোনটা অ্যান্সার করব? কোনটা অ্যান্সার করব? কোনটা অ্যান্সার করব ভাইয়া? 13 নম্বর প্রশ্ন, বুঝে অ্যান্সার করতে হবে, বুঝে অ্যান্সার করতে হবে। কি হবে ভাইয়া? বাকি অ্যান্সার করেন ভাই, সঠিক হোক ভুল হোক বুঝতে হবে ভালো করে। এখন হেনরি ফেভেল ব্যবস্থাপনার কার্যাবলীকে কয় ভাগে ভাগ করছিল? লাস্ট ক্লাসে পড়ছিলাম না, 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে করছে। পোর্ট কোক কি পড়ছিলাম? পোর্ট কোক পড়ছিলাম। এই যে পোর্ট হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং। প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা ভাইয়া, অর্গানাইজিং মানে কি সংগঠন, এরপর হচ্ছে ভাই ডিরেক্টিং মানে কি ভাই নির্দেশনা, কোঅর্ডিনেটিং মানে হচ্ছে সমন্বয়, কন্ট্রোলিং মানে হচ্ছে ভাই নিয়ন্ত্রণ। তার মানে আমাদের মধ্যে কি আছে? পরিকল্পনা আছে, নির্দেশনা আছে, সমন্বয় আছে, তার মানে 3টা চলে আসছে। কোনটা ছিল না? প্রেষণা ছিল না। তার মানে প্রেষণা থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, কিন্তু আপনি যদি জানেন যে ভাইয়া তিনি যেটা ভাগ করছে, তিনি ভাগ করছে 5 ভাগে, 5 ভাগ হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং, এর বাইরে যেটা থাকবে সেটা তিনি কি করেন নাই? তিনি আওতাভুক্ত করেন নাই। তাহলে তিনি আওতাভুক্ত করছে কয়টা? তিনি আওতাভুক্ত করছে 5টা। তাহলে এতটুকুতে আমাদের শেষ। সি নাম্বার বা অন্য কিছু যারা বলছে আপনারা জানেন না সেজন্য বলছেন, কিন্তু ভালো করে মাথায় রাখবেন তিনি 5 ভাগে ভাগ করছে, প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, কন্ট্রোলিং। শেষ। 13টা প্রশ্ন শেষ। এটা অনেকে হয়তো ভুল করছি, এটা অনেকেই ভুল করছে। পার্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য? পার্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য? পার্ট PERT পার্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য? পার্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য? প্রেষণার ক্ষেত্রে, নির্দেশনা, নিয়ন্ত্রণ, নাকি পরিকল্পনা? পার্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য? পার্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য? আমাদের এরপরে আরো 11টা প্রশ্ন আছে, আমরা 15 মিনিটের মধ্যে চেষ্টা করব, 20 মিনিটের মধ্যে চেষ্টা করব, 15 থেকে 20 আমরা শেষ করে ফেলার জন্য। আমাদের হিসাব বিজ্ঞানে ওখানে আবার অনেক কিছু বুঝতে হয়, বুঝে অ্যান্সার করতে হয়। ওকে, পার্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য ভাইয়া? পার্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য ভাইয়া? ভাইয়া পার্ট হচ্ছে আমার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রযোজ্য। পার্ট কোন ক্ষেত্রে প্রযোজ্য ভাইয়া? নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রযোজ্য। এটা ভালো করে জানি। আর একটা প্রশ্ন জিজ্ঞেস করে, পার্টের পূর্ণরূপ কি হবে? পার্টের পূর্ণরূপ কি হবে? পার্টের পূর্ণরূপ কি হবে? এই অ্যান্সার করে ফেলেন। পার্টের পূর্ণরূপ কি হবে? পার্টের পূর্ণরূপ কি হবে? হ্যাঁ, সি নাম্বার ঠিক আছে। যে ভাইয়া এটা ব্যবহার করা হয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে পার্ট ব্যবহার করা হয়, সিপিএম ব্যবহার করা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে পার্ট এর পূর্ণরূপ কি হবে? পার্ট এর পূর্ণরূপ কি হবে? হ্যাঁ ঠিক আছে, নিয়ন্ত্রণ হবে। ওকে ডান, নিয়ন্ত্রণ হবে। এখন পার্টের পূর্ণরূপ কি হবে? পার্টের পূর্ণরূপ টাইপ করে ফেলি। পার্টের পূর্ণরূপ এই তো আমাদেরকে বলে দিছে। আচ্ছা, মাজেদুল বলছে আমাদের প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, মূল্যায়ন করা, এরপরে রিভিউ এবং কি করা? টেকনিক করা। প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, হ্যাঁ সি নাম্বারটা হবে 1000% নিয়ন্ত্রণ। এখন প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক। আরেকটা এমসিকিউ আছে, সিপিএম এর পূর্ণরূপ কি? সিপিএম, এটা অ্যান্সার করে ফেলেন। যাদের এটা অ্যান্সার করা শেষ, প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক, ঠিক আছে, সিপিএম এর পূর্ণরূপ কি হবে? সিপিএম। ওকে ডান।
মাহফুজ ঠিক আছে, আপন ঠিক আছে, শাকিল ঠিক আছে, খুব ভালো খুব ভালো, মারুফ ঠিক আছে। ওকে, প্রোগ্রাম ইভ্যালুয়েশন রিভিউ টেকনিক, সিপিএম এর পুনরূপ কি হবে? সিপিএম। ওকে, মিম ঠিক আছে। এখন ভাই সিপিএম এর পুনরূপ কি হবে? 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 সিপিএম ক্রিটিক্যাল পাথ মেথড। ওকে, ডান। সিপিএম এর পুনরূপ কি হবে? ক্রিটিক্যাল পাথ মেথড হবে, ক্রিটিক্যাল পাথ মেথড। তাহলে এগুলো কোথায় ব্যবহার করা হয় ভাই? এগুলো নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয় ভাইয়া? নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্রিটিক্যাল পাথ মেথড। ওকে, ডান। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে, পারা যাবে 15 নম্বর প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশন প্রকাশিত হয় কত সালে? দ্য ওয়েলথ অফ নেশন প্রকাশিত হয় কত সালে? 75, 76, 77 নাকি 78? গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। ওকে ঠিক আছে, হ্যাঁ, প্রোগ্রাম ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক, ক্রিটিক্যাল পাথ মেথড। ওকে ঠিক আছে। ওকে, এখন ভাইয়া দ্য ওয়েলথ অফ নেশন প্রকাশিত হয় কত সালে? দ্য ওয়েলথ অফ নেশন প্রকাশিত হয় কত সালে? 75, 76, 77 নাকি 78? 75, 76, 77 নাকি 78? 75, 76, 77 নাকি 78 হবে? কোনটা হবে ভাইয়া? 1776। কত সালে ভাইয়া? 1776। বি নাম্বার। এখন ভাইয়া এটা কার গ্রন্থ ভাইয়া? কার গ্রন্থ বা কে প্রকাশ করছে? হ্যাঁ ভাইয়া 1776 হবে। যে ভাই ক্রিটিক্যাল পাথ ম্যাথ, আচ্ছা কি বলতেছে? দ্য ওয়েলথ অফ নেশন এটা কত সালে প্রকাশিত হয়েছে? 1776 সালে। এখন এটাও জিজ্ঞেস করতে পারে বা আপনাকে জিজ্ঞেস করতে এটার জনককে, বা অ্যাডাম স্মিথের গ্রন্থ কোনটা? অ্যাডাম স্মিথের, আচ্ছা আমি তো অ্যান্সার বলে দিছি। কি হবে ভাইয়া? প্রকাশিত করছে অ্যাডাম স্মিথ না, কোনটা হবে? অ্যাডাম স্মিথ। আচ্ছা মুখে চলে আসছে। অ্যাডাম স্মিথ কি করছে? এটা প্রকাশ করছে। তাহলে অ্যাডাম স্মিথ 1776 সালে দ্য ওয়েলথ অফ নেশন কি করছে? প্রকাশ করছে। অ্যাডাম স্মিথ। এবং তাকে কিসের জনক বলা হয়? এটা একটু বলেন তো ভাইয়া, তাকে কিসের জনক বলা হয়? অ্যাডাম স্মিথ। ওকে, মাথায় আছে, আলহামদুলিল্লাহ। এই মাথায় থাকলে হবে। যখন পুরো বইয়ের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আমার মাথায় ইজিলি ক্যাচ করতে পারবো, তাহলে মোটামুটি আমার প্রস্তুতি, প্রিপারেশন ওভারঅল ওকে। এখন জাস্ট নিজেকে ঝালাই করব, ইনশাআল্লাহ পরীক্ষা যদি ভালো করে দিতে পারি চান্স নিশ্চিত। কিন্তু পরীক্ষা উল্টাপাল্টা করব, ওইখানেই শেষ। এখন তাকে কিসের জনক বলা হয়? তাকে বলা হয় অর্থনীতির জনক। ঠিক আছে, কিসের জনক বলা হয়? ইকোনমিকের জনক বলা হয়, অর্থনীতির জনক বলা হয়। তাহলে কয়টা প্রশ্ন পড়লাম? 4টা প্রশ্ন পড়ছে এখান থেকে। 4টা প্রশ্নই পরীক্ষার জন্য মাথায় রাখবেন। ইকোনমিক, দ্য ওয়েলথ অফ নেশন, অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক, 1776 সাল। ঠিক আছে, এখন আসেন আপনাকে 16 নাম্বার, প্রাথমিক শিল্প 9। আসেন তো আমরা একটু ভুল করি, আমরা সবাই মিলে একটু ভুল করি তো, কেউ বলি এ নাম্বারটা, কেউ বি নাম্বারটা, কেউ সি নাম্বারটা, কেউ ডি নাম্বারটা। প্রাথমিক শিল্প 9 কোনটি? অর্থনীতির জনক বলা হয়। হ্যাঁ ওকে, ডান, ঠিক আছে। এখন ভাইয়া প্রাথমিক শিল্প 9 কোনটি? অ্যানসার করেন, সবার অ্যানসার চাই, সবার অ্যানসার। ওকে, লুবানা বলছে ভাইয়া সি নাম্বারটা, বিশ্লেষণ শিল্প। মাহফুজ বলছে সি নাম্বার, মারুফ বলছে সি নাম্বার। ওকে ঠিক আছে, তানজিনা বলছে সি নাম্বার। ওকে, অপা বলছে গ নাম্বার, শাকিল বলছে সি নাম্বার। ঠিক আছে, তাহলে তো পারেন, আলহামদুলিল্লাহ। ওকে, জিন্নাত বলছে সি নাম্বার। ঠিক আছে, পারা যাবে, কঠিন না, মোটামুটি সাহস পাচ্ছেন, পারবেন ইনশাল্লাহ। সো ভাইয়া এই বাজারে চান্সটা হয়ে যায়। জি ভাইয়া সি নাম্বারটা হবে, ইজি প্রশ্ন। এখানে ভাই আমাদের প্রাথমিক শিল্প কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে, প্রাথমিক, মাধ্যমিক। প্রাথমিককে আমরা কিভাবে বলবো ভাই? প্রাথমিককে আমরা মাথায় বলবো কৃপণ মানে কি ভাই? কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। কৃষি, প্রজনন, নিষ্কাশন এগুলা প্রাথমিক, এর বাহিরে যা আছে সবগুলো হচ্ছে ভাইয়া মাধ্যমিক। সবগুলো হচ্ছে মাধ্যমিক। তাহলে আমি কিভাবে মাথায় রাখবো? একটা ওয়ার্ড, কৃপণ। কৃষি, প্রজনন, নিষ্কাশন, শেষ, প্রাথমিক শেষ। বাকি সব কি ভাইয়া? বাকি সব হচ্ছে ভাইয়া মাধ্যমিক শিল্প। ওকে ঠিক আছে, পারবেন ইনশাআল্লাহ, পারা যাবে। আসেন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। 17 নম্বর প্রশ্ন, অংশীদারি চুক্তিতে। ওকে, এটা ভুল করি, দেখা যাক এটা ভুল হয় কিনা। বলছে অংশীদারি ব্যবসা চুক্তির মাধ্যমে বিলোপ সাধন সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? চুক্তির মাধ্যমে বিলোপ সাধন, বিশ্লেষণ, উৎপাদন শিল্প। ওকে, এখন ভাইয়া চুক্তির মাধ্যমে বিলোপ সাধন, কোথায় বলা আছে? কত ধারায় বলা আছে? 19 ধারা। ওরে, আর কি বলতাম, অপশনই তো দেওয়া হয় না ঠিক করে।
অপশনই তো দেওয়া হয় না, ঠিক করি, অপশনই তো দেওয়া হয় না, অপশন আরো দেওয়া দরকার ছিল ভাই, অপশন এগুলো সবগুলো ভুল, অপশন এগুলো সবগুলো ভুল, অপশন এগুলো এখানে কত হবে, এটা 40 থাকুক, এখানে আমরা দিলাম 41, এটা 42, এটা 43, এটা আমি খেয়াল করি নাই, এটা আমি খেয়াল করি না, এটা আমি খেয়াল করি না, 40 দ্বারা 40 দ্বারা 32 দ্বারা 32 দ্বারা 39 হবে, 39 হবে। এখন হ্যাঁ ঠিক আছে, কোনটা হবে ভাইয়া, কোনটা হবে, 40 41 39 বলছেন, এরপর আর কি কি অপশন পাইছি, 39 39 39 39, এরপর আর কি আছে, 32 পাইছি, একটা 32 পাইছি, তাহলে ভাইয়া বলেন কোনটা হবে, 43 43 42 41 40 39 নাকি 32, কোনটা ভাইয়া, 32 39 40, এই তো এখনই তো খেলাটা জমছে, এখনই তো খেলাটা জমছে, অপশন এটা থাকলে তো আর কিছু বলার ছিল না, 39 ধারা 39 ধারা 39 ধারা 41 ধারা 43 ধারা, এই যে 41 42 43 সব চলে আসছে, এখন সব চলে আসছে ভাইয়া, কি বলছে, বুঝতে হবে, বুঝতে হবে, আসেন ক্লিয়ার করি, একটু ভালোভাবে আমরা ক্লিয়ার করি, একটু ভালোভাবে আমরা ক্লিয়ার করি। 40 ধারা প্রথমে হচ্ছে ভাইয়া অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কি, মূল ভিত্তি কি ভাইয়া, মূল ভিত্তি ভালো করে ক্লিয়ার করেন, মূল ভিত্তি কি ভাই, মূল ভিত্তি হচ্ছে চুক্তি, চুক্তি, অংশীদারি মূল ভিত্তি কি, মূল ভিত্তি হচ্ছে চুক্তি, বা চুক্তির মধ্যে যা কিছু বলা থাকে, আমরা মূলধনের সুদ দিব, সুদ দিব না, বেতন দিব, বেতন দিব না, তার মানে এইখানে মোটামুটি চুক্তির মাধ্যমে আপনি কি করেন, আপনি আপনার সম্মতি প্রকাশ করেন, কি প্রকাশ করেন ভাইয়া, আপনি আপনার সম্মতি প্রকাশ করেন, দেন আপনি কি করেন, আপনি অংশীদারি ব্যবসার কি হয়ে যান, একজন অংশীদার হয়ে যান, হ্যাঁ ঠিক আছে, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি, চুক্তি, এখন চুক্তির মাধ্যমে আপনি কি হন, আপনি আপনার সম্মতি প্রকাশ করেন, সম্মতি প্রকাশ করে আপনি কি হন, আপনি অংশীদারি ব্যবসার অংশীদার হয়ে যান, অংশীদারি ব্যবসার অংশীদার হয়ে যান। এখন ভাইয়া ভালো করে বুঝেন, আপনাকে বলছে কি অংশীদার ব্যবসা চুক্তির মাধ্যমে বিলোপ সাধন, এখন যারা 39 39 করে চিল্লাচ্ছি, 39 হবে না, 39 হবে না ভাই, আর কয়টা অপশন, আর অপশন লাগবে না, চুক্তির মাধ্যমে যারা বলতেছে, আপনারা বলছেন 39, আপনাকে এখানে নির্দিষ্ট করে দিচ্ছে চুক্তির মাধ্যমে, আপনি যেটা 39 বলছেন সেটা মানে হচ্ছে বিলোপ সাধন, বিলোপ সাধন শুধু 39 নিয়ে কথা বলে নাই, বিলোপ সাধনের মধ্যে 40 থেকে 44 পর্যন্ত এই সবগুলো মিলে কথা আছে কোথায়, কথা আছে 39 মধ্যে, তার মানে বিলোপ সাধন সম্পর্কে, শুধু বিলোপ সাধন, নট স্পেসিফিক, কাউকে নির্দিষ্ট করে বলে দেয় নাই, শুধু বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 39 ধারা, কিন্তু আমাকে এখানে নির্দিষ্ট করে বলছে চুক্তির মাধ্যমে, ভাইয়া চুক্তির মাধ্যমে হওয়া মানে কি, সকলের সম্মতিক্রমে, চুক্তির মাধ্যমে হওয়া মানে কি ভাইয়া, সকলের সম্মতি দিছে বিধায় অংশীদারি ব্যবসার বিলোপ সাধন ঘটবে। এখন আমরা এটা কিভাবে মাথায় রাখি, সবা বিশেষ বিয়া সকলের সম্মতিক্রমে বাধ্যতামূলক বিশেষ ঘটনা সাপেক্ষে বিজ্ঞপ্তির মাধ্যমে আদালত কর্তৃক সকলের সম্মতিক্রমে, তার মানে এই পাঁচটা সম্পর্কে বলছে 39 ধারা, এরপরে সকলের সম্মতিক্রমে 40 ধারা, বাধ্যতামূলক 41 ধারা, বিশেষ ঘটনা সাপেক্ষে 42 ধারা, বিজ্ঞপ্তির মাধ্যমে 43 ধারা, আদালত কর্তৃক 44 ধারা, তাহলে সব চুক্তির মাধ্যমে মানে কি, সম্মতির ধারা, অ্যান্সার হবে কত, 40 ধারা। বলেন বুঝছি কিনা, একেবারে পুরোটা ক্লিয়ার করছি, বুঝতে পারছি কিনা, যে ভাই আমরা অনেক 39 বলছি, কেন, শুধু বিলোপ সাধন বললে 39, কিন্তু বলছে চুক্তির মাধ্যমে, চুক্তি করছে, চুক্তি করা মানে কি, সম্মতি দিছে যে এই ব্যবসাটা আর করব না, তার মানে বিলোপ সাধন, তো সকলের সম্মতিক্রমে কত ধারা বলা আছে, 40 ধারা বলা আছে, অ্যান্সার কত, 40। আমি যখন অপশনটা আমি খেয়াল করি না, আমি খেয়াল করলে আমি বাড়াইতাম, কিন্তু আপনাদেরকে বাকি অপশন কেন দিছি, আপনারা ভুল করার জন্য, কারণ এইখানে চুক্তির মধ্যে 39ও নাই, 41 42 কিচ্ছু নাই, শুধু 40 আছে, 40 অ্যান্সার করা যাইতো, কিন্তু আরো অপশন বাড়াইছি, আপনারা শুরু করছেন ভুল করা, বুঝতে পারছেন, হ্যাঁ সবা বিশেষ বিয়া সকলের সম্মতিক্রমে বাধ্যতামূলক বিশেষ ঘটনা বিজ্ঞপ্তি আদালত, শেষ, বুঝতে পারছি। এখন এখন অনেক সময় জিজ্ঞেস করে আদালত কর্তৃক ক ধারা, তাহলে আদালত কর্তৃক 44 ধারা, টোটাল বিলোপ সাধন সম্পর্কে বলছে ক ধারায়, 39 ধারা, সকলের সম্মতিক্রমে 40 ধারা, শেষ, 39 হবে এটা, 39 40 41 42 তাহলে 40। বলেন ভাইয়া সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবার ক্লিয়ার হয়েছে কিনা, এখন চুক্তির মাধ্যমে বলতে পারে, অন্য একটা ঘটনা তুলে দিতে পারে, অন্য একটা ঘটনাও তুলে দিতে পারে, এখন আপনি সেটা পরে বুঝতে হবে, ওইটা আপনাকে পরে বুঝতে হবে যে আমি এটা কোন ঘটনার আন্ডারে, মানে কোন ধারার আন্ডারে এটাকে আমরা ফেলবো। এটা অ্যান্সার করেন,
এটা অ্যান্সার করেন। কি বলছে? ওকে, তফসিল অনুচ্ছেদ ধারা বুঝতে হবে, না বুঝে অ্যান্সার করতে হবে। অপশন দেখতে হবে, দেন বুঝতে হবে, এরপর অ্যান্সার করতে হবে। 40 তার মানে কেন 40 হয়েছে, কেনটা জানতে হবে। এখন 1994 সালের কোম্পানি আইনের তফসিল অনুচ্ছেদ ধারাগত, তফসিল অনুচ্ছেদ ধারাগত 11-12-404, 11-12-404, 12-11-404, এরপরে 2-11-410, 10-20-402। এই যে আমাদেরকে লুবানা বলছে ভাইয়া এ নাম্বারটা, মাহফুজ বলছে বি নাম্বার, তানজিনা বলছে বি নাম্বার, অর্পা বলছে ক নাম্বার। ভেজাল লাগাচ্ছেন। এই যে সাজ্জাদ আমাদেরকে বলছে আবার এ নাম্বার, মারুফ বলছে বি নাম্বার। কেন ভাইয়া? ঋতু বলছে আবার এ নাম্বার। কেন এরকম হচ্ছে? কেন 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 ওকে, এখন দেখেন তো ভাইয়া ভুলটা কোথায় করতেছে। আচ্ছা, মারুফ সে খুব ভালো 100% করে দিচ্ছে। এখন ভাইয়া ভালো করে বুঝেন, আপনাকে, আপনি কি মনে করেন? হ্যাঁ, আপনি যেটা বলতেছেন, আপনি যেটা বলছেন যে ভাইয়া হ্যাঁ আমরা জানি 11-12-404, 11-12-404, হ্যাঁ এটা আমরা সবাই জানি 11-12-404, 12-11-404। সমস্যা কোথায়? সমস্যা সিকোয়েন্সের মধ্যে। আমাকে প্রথমে বলে দিছে তফসিল, আমাকে, আমরা জানি কি আতধা, আতধা এটা হচ্ছে সিকোয়েন্স। তার মানে আতর মধ্যে কি আছে? আমাদের অনুচ্ছেদ হচ্ছে 11টা, তফসিল হচ্ছে 12টা, ধারা হচ্ছে কতটা? 404টা। কিন্তু আমার প্রশ্ন জিজ্ঞেস করছে কোনটা? আমাকে প্রশ্নের মধ্যে আগে জিজ্ঞেস করছে তফসিল, আগে জিজ্ঞেস করছে তফসিল। তো আগে জিজ্ঞেস করলে তফসিল আমাকে আগে বসাইতে হবে, তফসিল আগে বসাইতে হবে, তফসিল 12টা, এরপরে অনুচ্ছেদ হচ্ছে 11টা, ধারা হচ্ছে 404টা। এই যে সিকোয়েন্স, সিকোয়েন্স অনুযায়ী আমাকে অ্যান্সার করতে হবে। সিকোয়েন্সের বাইরে যেটা থাকবে সেটা অ্যান্সার করা যাবে না। আমি যদি বলি এ নাম্বার অ্যান্সার হবে, তাহলে আমার তফসিল হয়ে যাবে 11টা, অনুচ্ছেদ হয়ে যাবে 12টা, আমার অ্যান্সার এখানে শেষ, আমার অ্যান্সার এখানে শেষ। তাহলে ভাই আমাকে যখন সিকোয়েন্স মেনটেন করে দিবে, আমাকে সিকোয়েন্স ফলো করতে হবে। আমি জানি যে ধারা হচ্ছে 11-12-404, কিন্তু প্রশ্নের মধ্যে উল্টাপাল্টা দিলে উল্টাপাল্টাতে আমাকে অ্যান্সার করতে হবে। হ্যাঁ 12-11-404, 12-11-404, 12-11-404, ঠিক আছে ডান। আচ্ছা এর পরবর্তীতে চলে যাই। ব্যবস্থাপনা 6M বলতে কি বোঝায়? ব্যবস্থাপনা 6M বলতে কি বোঝায়? 6M বলতে কি বোঝায়? 6M, তাহলে 6M লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? লাস্ট ক্লাসে 6M এর জনক পড়ছিলাম, লাস্ট ক্লাসে পড়ছিলাম 6M এর জনক। এখন আজকে পড়তেছি যে 6M বলতে আসলে কি বোঝায়। 6M বলতে কি বোঝায়? কার্যাবলী, নীতিমালা, উপাদান নাকি প্রক্রিয়া? এটা আর বোঝানোর কিছু নেই, এটা আপনি যেটা মনে করেন সেটাই হবে অ্যান্সার, আপনি যেটা মনে করেন। ইকরাম বলছে এ নাম্বারটা কার্যাবলী, আপনি জানেন না, আপনি জানেন না সেজন্য আপনি বলছেন কার্যাবলী। ওকে, বুঝতে পারছি আশা করি। নীতি, উপাদান, প্রক্রিয়া কোনটা হবে? কোনটা হবে? 6M ব্যবস্থাপনার কি ভাইয়া? 6M এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে ব্যবস্থাপনার মৌলিক উপাদান সমূহ। এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে উপাদান সমূহ, উপাদান সমূহ, উপাদান সমূহ। এখানে জীবন্ত উপাদান আছে, আবার জীবন্ত উপাদান নাই। 6M একটা জীবন্ত উপাদান, বাকি সব কি ভাইয়া? বাকি সব সি নাম্বার। ওকে, এটা মানে কি? 6M ম্যান, মেশিন, মানি, ম্যাটেরিয়ালস, মার্কেট, মেথড। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে একটা উপাদান। 20 নম্বর প্রশ্ন, লক্ষ্য অর্জনে মানুষকে পরিচিত করে কোনটা? লক্ষ্য অর্জনে মানুষকে পরিচিত করে কোনটা? লক্ষ্য অর্জনে মানুষকে পরিচিত করে কোনটা? পরিচিত করে কোনটা? পরিচিত করে কোনটা? অ্যান্সার কি বি নাম্বারটা অ্যান্সার করব নাকি সি নাম্বারটা অ্যান্সার করব? বাকিগুলো হবে না, আমি ভালো করে জানি। এখন কোনটা অ্যান্সার দিব? পরিচিত করে কোনটা? বি নাম্বার দিব নাকি সি নাম্বার দিব? বি নাম্বার দিব নাকি সি নাম্বার দিব? কোনটা দিব? হ্যাঁ সি নাম্বারটা হবে, সি নাম্বার। ওকে ডান, হ্যাঁ ঠিক আছে। তার মানে ওইটার মানে কি ভাইয়া? ওইটা মানে হচ্ছে, ওইটা মানে কি? ওইটা কি ছিল? 6M উপাদানকে বোঝায়, উপাদান, ম্যান, মেশিন, মানি, মার্কেট, মেথড, যা কিছু হচ্ছে উপাদান। এখন লক্ষ্য অর্জনে মানুষকে পরিচিত করে কে? বাকি দুইটা আমি নিজেই কাটে দিছি, কারণ আপনারা ভেজাল করবেন দুইটাতে। নেতৃত্ব, প্রেষণা। এই যে লাগছে না? লাগছে। 50-50 চলে যাচ্ছে। ওকে মারুফ খুব ভালো, 100% হচ্ছে তিনটা, অনেকগুলো রাইট। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ভাইয়া আচ্ছা, এখানে আমাদের শাকিল আবার আমাদের নতুন করে অ্যাড করছে যে ভাই এটা পরিকল্পনা হবে, তাহলে আমি এটা মুছে দিলাম, এটা হবে না। অ্যান্সার পরিকল্পনা হইতে পারে, অ্যান্সার পরিকল্পনা হইতে পারে। বি নাম্বার, ডি নাম্বার। এই যে ভাইয়া পরীক্ষা সামনে, এইগুলো নিয়ে এখনো জানেন না। পরীক্ষা সামনে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে প্রভাবিত, একটা হচ্ছে প্রভাবিত, আর একটা হচ্ছে পরচিত। পরচিত, একটা প্রভাবিত, আর একটা পরচিত।
পরচিত আবার কি বলা হয়? পরচিত উজ্জীবিত বলা হয়। পরচিকে বলা হয় উজ্জীবিত, উজ্জীবিত, উৎসাহিত, 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 অনেক কিছু বলা হয়। পরচিত, উজ্জীবিত, উৎসাহিত, তার মানে আমার কাছে পরচিত। তো মানুষকে, কর্মীকে উৎসাহিত করা, উজ্জীবিত করা কে করে? প্রেষণা করে, প্রভাবিত করা কোন দিকে? লক্ষ্যের দিকে। সেটা কি হবে? সেটা হবে নেতৃত্ব। তাহলে পরচিত বলছে, অ্যান্সার হবে প্রেষণা। যদি বলে প্রভাবিত, তাহলে অ্যান্সার হবে নেতৃত্ব। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিনা? এই যে পরীক্ষা সামনে, পরীক্ষা সামনে, কেন ক্লাসগুলো গুরুত্বপূর্ণ? কেন ক্লাসগুলো গুরুত্বপূর্ণ? এই ছোট ছোট জিনিস যদি আপনি না জানি পরীক্ষার হলে বসেন, এগুলোই জিজ্ঞেস করবে, আপনি নেগেটিভ দিয়ে চলে আসবেন, নেগেটিভ দিয়ে চলে আসবেন। সো পরবর্তীতে আফসোস হবে, এগুলো পরবর্তী এগুলো আফসোস হবে। বুঝতে পারছে কিনা ভাইয়া? দুইটা ওয়ার্ড, প্রভাবিত, পরচিত, দেখতে একই, কিন্তু প্রভাবিত মানে লক্ষ্যের দিকে প্রভাবিত করা, প্রভাবিত মানে নেতৃত্ব, এটা করো সেটা করো, ওইটা করি না সেটা করিও না। পরচিত উৎসাহিত করা, বারবার করার জন্য, ভালোভাবে করার জন্য। ভুল করা যাবে না, ভুল করা যাবে না। ডান, এটা আমাদের ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার। অনেকগুলো এমসিকিউর মধ্যে ঝামেলা আছে, বুঝাইছি আশা করি সবগুলো। 21 নাম্বার অ্যান্সার করে ফেলেন এবার। হুটহাট আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলি, তাড়াতাড়ি শেষ করে ফেলি। কয়টা কতক্ষণ আছে? 1 ঘন্টা চলে যাচ্ছে। হিসাব বিজ্ঞান আছে, তাড়াতাড়ি শেষ করি ভাইয়া। আর বুঝাবো না, আর কিচ্ছু বুঝাবো না। অ্যান্সার করবেন, অ্যান্সার করলে শেষ। অ্যান্সার করবেন, অ্যান্সার করলে শেষ। আচ্ছা আচ্ছা, কিছু বলার দরকার নাই, কিছু বলার দরকার নাই। আমরা অনেকে বুঝি নাই, আমরা আবার বুঝতেছি, শিখতেছি। এখন আচ্ছা 21 নম্বর প্রশ্ন, স্বাধীনভাবে ভোগ করে। ওকে, পারা যাবে। ডি নাম্বার, 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 ডি নাম্বার। মুক্ত বা লাগামহীন, মুক্ত বা লাগামহীন কর্মীরা কি হয়ে যায়? অধস্তনদের আবাদ স্বাধীনতা ভোগ করে। আবাদ স্বাধীনতা, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। ওকে, এই যে একজনে বলে আবার বি নাম্বার, বি নাম্বার হবে না, মুক্ত বা লাগামহীন। এখানে নেতা আপনাকে কাজ কিছু দেখবে না, আপনি আপনার মতো কাজ করবেন। থিওরি জেট, থিওরি জেটের জনকে, থিওরি জেট অনেকবার আসছে এই প্রশ্ন, অনেকবার আসছে, অনেকবার। থিওরি জেটের জনকে, থিওরি অফ জেট, থিওরি জেটের প্রবর্তকে, থিওরি জেটের প্রবর্তকে। ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। ওকে, থিওরি জেট, থিওরি জেট, জেট তত্ত্ব, জেট তত্ত্ব, জেট তত্ত্ব প্রবর্তকে। এটা কি হবে? কি হবে? এ নাম্বারটা হবে, এ নাম্বারটা কি হবে? এ নাম্বারটা হবে উইলিয়াম ওচি, উইলিয়াম জি ওচি, উইলিয়াম জি ওচি। কি হবে ভাইয়া? উইলিয়াম ওচি, উইলিয়াম ওচি, উইলিয়াম ওচি। এখন এখান থেকে 21 ডি, ডিউ 24-25 জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে উইলিয়াম ওচি, উইলিয়াম ওচি কোন দেশের ব্যবস্থাপক? প্রশ্ন জিজ্ঞেস করে কোন দেশের ব্যবস্থাপক, কোন দেশের ব্যবস্থাপক? অপশন থাকে জাপান, আরেকটা থাকে আমেরিকা। বলেন তো ভাইয়া। উইলিয়াম ওচি, হ্যাঁ ঠিক আছে, জেড তত্ত্ব, উইলিয়াম ওচি সবাই পারি। আরেকটা এটাও সবাই পারি, জাপান হবে নাকি আমেরিকা হবে? হ্যাঁ ওচি, ওচি। ওকে, তানজিনা বলে দিছে, এটা কি হবে ভাইয়া? এটা হবে জাপান। অনেক বইয়ের মধ্যে হয়তো আমেরিকা আছে, বা অনেকে জানি আমেরিকা, আমেরিকা হবে না। এটা কি হবে? এটা হবে জাপান। এটা কি হবে ভাইয়া? এটা হবে জাপান হবে। কি হবে? জাপান হবে না, আমেরিকা না, আমেরিকা না। এটা কি হবে? এটা হবে জাপান, জাপান, জাপান। হ্যাঁ ঠিক আছে, বাকিরা জানতেছে। এটা কোনটা হবে? এটা হবে জাপান। ওকে, জেড সেট, জেড শেষ। এর পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। না আমেরিকা না, আমেরিকা না, জাপান, 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 জাপান হবে, জাপান হবে, জাপান হবে। বাংলাদেশে প্রচলিত শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা কত সাল? শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা কত সালের? শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, শব্দ দূষণ 2006, 95, 97, 4। শব্দ দূষণ বিধিমালা, শব্দ দূষণ বিধিমালা, শব্দ দূষণ বিধি নিয়ন্ত্রণ বিধিমালা, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা। জানি এগুলা, কি জানি এগুলা, কি আমরা জানি, জানি কি জানি না? শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা। তারপরে পরিবেশ সংরক্ষণ আইনও জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? পরিবেশ সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইনটাও জিজ্ঞেস করে। পরিবেশ সংরক্ষণ আইন, সংরক্ষণ আইন জিজ্ঞেস করে। এখন শব্দ দূষণ বিধিমালা কত সাল? শব্দ দূষণ বিধিমালা কত সাল ভাইয়া? 23-এর হবে। এই নাম্বারটা 2006 সাল, 2006 সাল। অ্যান্সার কত হবে? বাকিগুলো হবে না। কত হবে ভাইয়া? 2006 সাল হবে। কত সাল? 2006 সাল। এখন আরেকটা অ্যান্সার করে ফেলেন। পরিবেশ সংরক্ষণ বিধিমালা কত সাল? পরিবেশ সংরক্ষণ
আইন আইন পরিবেশ সংরক্ষণ আইন কত সাল? পরিবেশ সংরক্ষণ আইন কত সাল? আচ্ছা এটা হবে 1995, এটা হবে 1995, এটা 95, আর এটা কত সাল? এটা 2006 সাল। এটাতে আবার 95 বলা যাবে না, এটাকে 95 বলা যাবে না। হ্যাঁ পরিবেশ সংরক্ষণ আইন হচ্ছে 95, এটা 95, এটা 2006, এটা 95, এটা 2006। সংরক্ষণ বিধিমালা, বিধিমালা 97, হ্যাঁ বিধিমালা 97 বলতে পারেন, আইন হচ্ছে 95, আইন 95। আইএসও কত সালে শুরু হয়? আইএসও যাত্রা শুরু করে কত সালে? আইএসও, তার মানে আইএসও সম্পর্কে কি পড়তে বলছিলাম? আইএসও যাত্রা শুরু করে কত সালে? আইএসওর সদর দপ্তর কোথায়? তারপরে আইএসও 9000, আইএসও 40000। 95 ওকে না। দেখো আইএসও যাত্রা শুরু করে কত সালে? আইএসও যাত্রা শুরু করে কত সালে? কত সালে ভাইয়া? কত সালে? কত সালে? হ্যাঁ 95 97, আইন বিধিমালা, আইন বিধিমালা 95 97। এখন আইএসও যাত্রা শুরু করে কত সালে ভাইয়া? আইএসও 85 47 1 নাকি 5? 47 47 47 47 47 47 47, এই যে উল্টাপাল্টা করা যাবে না, উল্টাপাল্টা করা যাবে না। অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে 47। অ্যান্সার কত? 47। অ্যান্সার কত? 47। সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। সুইজারল্যান্ডের কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। জেনেভা 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 জেনেভা, এই সাল, এই জাস্ট এটা মাথায় রাখবেন, সুইজারল্যান্ড জেনেভা। কত সাল? 47 সাল। কত সাল? 47 সাল। আন্তর্জাতিক কি করে? আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা, আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। তাহলে আন্তর্জাতিক হচ্ছে আইএসও, দেশীয় হচ্ছে বিএসটিআই। লাস্ট, ওয়াসা আইন কত সাল? 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 ঢাকা ওয়াসা আইন কত সাল? ঢাকা ওয়াসা আইন কত সাল? জেনেভা 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 সুইজারল্যান্ড, জেনেভা সুইজারল্যান্ড। ওকে ডান, খুব ভালো। ওয়াসা আইন কত সাল? ওয়াসা আইন, ওয়াসা আইন কত সাল? 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 হ্যাঁ জেনেভা জেনেভা। ওকে ঠিক আছে ভাইয়া। ওয়াসা আইন কত সাল? ওয়াসা আইন কত সাল? উল্টা পাল্টা অ্যান্সার করেন কেন? 63। ওয়াসা আইন, ওয়াসা আইন, ওয়াসা আইন কোনটা? কোনটা? ঢাকা ওয়াসা আইন, ঢাকা ওয়াসা আইন। আহা, ওয়াসা মধ্যে কি বলছে ভাইয়া? কি বলছে? কি বলছে? ঢাকাটা বলছে, ঢাকা 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 ওয়াসা আইন বলছে। ঢাকা ওয়াসা আইন, ঢাকা ওয়াসা আইন, হ্যাঁ বিআরটিসি 1985। ঢাকা 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 ওয়াসা আইন, 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 ঢাকা ওয়াসা আইন। ঢাকা ওয়াসা আইন বললে অ্যান্সার কত হবে? 1996। ঢাকা ওয়াসা আইন কত সালে? 1996 সাল। ঢাকা ওয়াসা আইন কত সাল? 1996 সাল। ঢাকা ওয়াসাটা 1996। ঢাকা ওয়াসাটা কত হবে? 1996 হবে। ঢাকা ওয়াসা আইন কত সাল? 1996 সাল। একটু একটু এটা ভালো করে খেয়াল করতে হবে। বুঝতে পারছি কিনা? ঢাকা ওয়াসা আইন কত সাল ভাইয়া? 1996 সাল। 1996 সাল। প্রতিষ্ঠাকাল বলে নাই, প্রতিষ্ঠাকাল বলে নাই, প্রতিষ্ঠাকাল বলে নাই, আইন বলছে। প্রতিষ্ঠাকাল বলে নাই, ঢাকা ওয়াসা আইন বলছে। প্রতিষ্ঠা হয় কত সাল? প্রতিষ্ঠাটা আপনি 63 বলতে পারেন, কিন্তু আপনাকে ঢাকা ওয়াসা আইন বলছে, সেটা 1996 সাল। বলেন ভাইয়া, ম্যানেজমেন্ট সবার ক্লিয়ার হয়েছে কিনা? 1 ঘন্টা শেষ, 1 ঘন্টা শেষ। ম্যানেজমেন্ট সবার ক্লিয়ার কিনা? ম্যানেজমেন্ট সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার হয়েছে কিনা? দ্রুত করি আমরা, আমাদের আরো হিসাব বিজ্ঞান বাকি আছে, হিসাব বিজ্ঞান। এখন এখানে আমরা অনেকগুলো এমসিকিউ সমাধান করছি, 25টা। 25টার বাইরে আমরা আরো 25+ এমসিকিউ সমাধান করছি, বিস্তারিত অনেক কিছু ক্লিয়ার করছি। সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছে কিনা? সবাই বুঝতে পারছি কিনা? এইভাবে পড়লে আর সমস্যা হবে না তো। কারণ আমি যখন দেখতেছি যে ভাইয়া স্যার রুটিন, না রুটিন বলতে রুটিন নাই তো, আলাদা রুটিন। আমি যদি ক্লাস নিই আমি আগে জানাই দিব, আমার প্রাইভেট ব্যাচ আছে, আমি ওদের ক্লাস গ্যাপ দিয়ে আপনাদের ফ্রি ক্লাস নিচ্ছি। আমি যদি ক্লাস নিই আমি জানাই দিব। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। আলহামদুলিল্লাহ মোটামুটি পারছেন, বাস কিছু এমসিকিউ আছে একটু ভুল করছেন। সো ওইগুলোর প্রতি একটু কি করতে হবে? একটু কেয়ার করতে হবে, ওইগুলোর প্রতি একটু যত্ন নিতে হবে, যে কোন জায়গা থেকে জিজ্ঞেস করতেছে, আমি কোথায় ভুল করতেছি, ওইগুলোর প্রতি একটু যত্ন নিতে হবে। সো হিসাব বিজ্ঞান শুরু করব। হিসাব বিজ্ঞান ঝামেলা
লাগা শুরু হবে এখন। হিসাব বিজ্ঞান থেকে ঝামেলা লাগবে আমাদের। সো হিসাব বিজ্ঞান বুঝবো, বুঝে শুনে ঠান্ডা মাথায় হিসাব বিজ্ঞানটা ক্লিয়ার করব। ম্যানেজমেন্ট মোটামুটি অ্যাভারেজ মার্কিং এর তুলনায় বেশি 80% তোলা যাবে, হিসাব বিজ্ঞানতে 80% প্লাস আসে। ভালো করে আসেন শুরু করে, কথা না বলি 1 নাম্বার প্রশ্ন 1 দ্বারা শুরু করে। উদ্বৃত্তবাদের যোগফলকে প্রভাবিত করবে না। বুঝেন, বুঝে অ্যান্সার করেন। উদ্বৃত্তবাদের যোগফলকে প্রভাবিত করবে না। সমীকরণের পরিবর্তন কত প্রকার? সমীকরণের পরিবর্তন হচ্ছে 2 প্রকার। এক পাশের পরিবর্তন, এক পাশ, দুই পাশ। গুণগত বা কাঠামোগত, গুণ বা কাঠামো। দুই পাশকে বলা হয় নিট বা পরিমাণ, নিট বা পরিমাণ। এখন আপনাকে গুণগত কাঠামোগত কি করে? উদ্ভিদ পরিবর্তন করে না, পরিবর্তন করে না। নিট পরিবর্তন, এটা কি করে? পরিবর্তন করে। কারণ আপনাকে বের করতে হবে কোনটা, আপনাকে বের করতে হবে গুণগত বা কাঠামোগত পরিবর্তন কোথায় আছে। উদ্ভিদ যোগফলকে পরিবর্তন করে না কোনটা? একের সি। ভাইয়া পিডিএফটা দিলে ভালো হবে ভাইয়া। সেকেন্ড অ্যাকাউন্টিং 20টা সলভ করাবো। অ্যাকাউন্টিং অনেক সময় লাগে তো, ম্যানেজমেন্টের সময় লাগতো না, বাট শুধু অ্যান্সার বলে গেলে তো সময় লাগে না, বাট পুরোপুরি ব্যাখ্যা দিতে গেলে বিস্তারিত বুঝতে একটু সময় লাগে। সমস্যা নেই, হিসাব বিজ্ঞান 20টার মধ্যে আরো অনেক কিছু ক্লিয়ার করবো, ভালো করে বুঝেন। সি নাম্বার গুণ নগদের সম্পত্তি ক্রয়। তাহলে ভাইয়া নগদের সম্পত্তি ক্রয়, তার ভাইয়া নগদের সম্পত্তি ক্রয় করলে আমার সম্পদ বাড়বে, সম্পদ বাড়বে, নগদ কমে যাবে। সম্পদ বাড়ছে, সম্পদ কমছে, তার মানে প্লাস মাইনাস, সম্পদ প্লাস সম্পদ মাইনাস, আলটিমেটলি রেজাল্ট কি? রেজাল্ট জিরো। জিরো মানে কি? গুণগত কাঠামোগত। তাহলে এটা উদ্বৃত্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করবে না। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ভাইয়া গ নাম্বারটা। সি নাম্বার। বাকিরা বুঝতে হবে কিন্তু, এগুলা কিন্তু বুঝতে হবে। যোগফলকে পরিবর্তন করে, যোগফলকে পরিবর্তন করে না কোনটা? 2 নাম্বার চলে আসেন, দেখি ভাইয়া বুঝে অ্যান্সার করেন তো ঠান্ডা মাথায়। এই বছর তার মুনাফার পরিমাণ কত টাকা? মুনাফার পরিমাণ কত টাকা? প্রশ্নে কি দিয়ে আছে? সম্পত্তি বছরের শুরু 1 জানুয়ারি সম্পত্তি, 31 ডিসেম্বরের সম্পত্তি দায়, সম্পত্তি দায়, মুনাফা কত? বুঝে আমরা অ্যান্সার করি। হ্যাঁ ভাইয়া একের হবে সি নাম্বারটা। ওকে হ্যাঁ ঠিক আছে, একের সি। এখন এটা একটু বুঝেন, ঠান্ডা মাথায় দেখেন, ঠান্ডা মাথায়। আমি বুঝাবো, আপনি খেয়াল করেন ভালো করে। একটু ভালো করে। এই বছর তার মুনাফা কত টাকা? মাহফুজ বের করছে যে ভাইয়া 2300 টাকা হইতে পারে। ওকে দেখা যাক। বাকিরা আমরা দেখি, সবাই চেষ্টা করি, সবাই একটু আমরা চেষ্টা করি। ফাতেমা বলছে সি নাম্বারটা, সেও বলছে তাহলে 2300 টাকা। বাকিরা ওকে, তৌহিদে বলছে 2300 টাকা, 2300 টাকা। ওকে তাহলে 2300 টাকা মোটামুটি আমরা অ্যান্সার পাচ্ছি। ওকে মাসুমা বলছে 2300ই হবে। ওকে তাহলে ভাই অ্যান্সার কিভাবে? ভাইয়া মুনাফা বের করতে বলছে না? মুনাফা মানে লাভ বা ক্ষতি, মুনাফা বা ক্ষতি। এটা কার উপাদান? এটা কার উপাদান? এটা হচ্ছে মালিকানা সত্ত্বের উপাদান। কার ভাইয়া? মালিকানা সত্ত্বের উপাদান। কার? মালিকানা সত্ত্ব। তাহলে আমরা মালিকানা সত্ত্বের পরিবর্তনের মাধ্যমে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। আমার সম্পত্তি ছিল 5000, দায় ছিল 2500। তাহলে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব কত? প্রারম্ভিক মালিকানা সত্ত্ব ছিল ভাই 2500, এটা হচ্ছে প্রারম্ভিক। তাহলে আমরা এবার সমাপনীতে চলে যাব। সমাপনী সম্পত্তি ছিল 6500, সমাপনী দায় ছিল কত ভাই? দায় ছিল 1700, দায় ছিল কত? 1700। তাহলে ভাই মালিকানা কত হয়ে যাবে? মালিকানা কত হয়ে যাবে ভাই? মালিকানা 4800 হয়ে যাবে। 4000 কত হয়ে যাবে? 4800। তাহলে ভাই এটা হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। তাহলে প্রারম্ভিক ছিল 2500, সমাপনী হয়েছে 4800। পার্থক্য কোথায়? পার্থক্য তার মানে যেহেতু বেড়ে গেছে, এটা যেহেতু বেড়ে গেছে, আমার কি হয়েছে? আমার অবশ্যই এখানে লাভ হয়েছে। কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে লাভ কত হয়েছে? লাভ হয়েছে 2300 টাকা। লাভ কত টাকা? 2300 টাকা। এটার পার্থক্য। এটা যদি প্রারম্ভিকের তুলনায় যদি সমাপনী বেশি হয় তাহলে কি হবে? তাহলে হবে লাভ। প্রারম্ভিকের তুলনায় যদি সমাপনী কম হয় তাহলে কি হবে? তাহলে হবে ক্ষতি। তাহলে কি হবে? তাহলে হবে ক্ষতি। না ভাইয়া লাইভ আটকাচ্ছে না। বাকিদের ঠিক আছে, আমারও ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কত ভাই? অ্যান্সার হচ্ছে 2300 টাকা। আশা করি আমি বুঝাতে পারছি। প্রারম্ভিক মালিকানা, সমাপনী মালিকানা পার্থক্য। যদি সমাপনী মালিকানা বেশি হয় তাহলে লাভ, যদি কম হয় তাহলে ক্ষতি। অ্যান্সার 2300 টাকা। 2300 টাকা। ওকে ডান। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বারে চলে যাই।
এক মালিকানা কারবারে স্থিতিপত্রে সম্পত্তি সমূহ সাজানো হয় কিভাবে? তার মানে কিভাবে সাজানো হয়, কিভাবে সম্পত্তিগুলো সাজানো হয়? আমরা জানি কি ভাই, সম্পত্তি সাজানো হয় তারল্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে ভাইয়া? তারল্যের ভিত্তিতে। কিসের ভিত্তি? তারল্যের ভিত্তি। মানে যেটাকে দ্রুত নগদ টাকায় রূপান্তর করা যায়। কোথায় ভাইয়া? নগদ টাকায় রূপান্তর করা যায়। তাহলে নগদ টাকায় দ্রুত, কোনটার পরে কোনটা? মজুদ পণ্য যাবে না, নগদ জমা যাইতে পারে, দেনাদার যাইতে পারে, মজুদ পণ্য যাবে না। মজুদ পণ্যের জন্য সময় লাগবে, কারণ আমার কাছে যে মজুদ আছে এটা আমি চাইলে বিক্রি করতে পারবো না, আর কেউ ক্রয় করতে হবে, তারপর এটা আমার নগদ টাকায় রূপান্তর হবে। তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বার, ডি নাম্বার। না না, মজুদ পণ্য সহজে নগদ টাকায় রূপান্তর করা যায় না। আপনার কাছে মজুদ আছে কিন্তু আপনার ক্রেতা নাই, ক্রয় করবে না, আপনি কি নগদ টাকায় রূপান্তর করতে পারবেন? পারবেন না। কিন্তু নগদ জমা, তার মানে এটা তো নগদ টাকা আছে। ব্যাংকে চেক থাকতে পারে, দেনাদার জমা দিতে পারে, ব্যাংকের চেক নগদ টাকায় রূপান্তর করা যায়। দেনাদার, দেন হচ্ছে দেনাদার, দেন সর্বশেষ হচ্ছে কি? মজুদ। তাহলে সিকোয়েন্সটা করে তারল্যের ভিত্তিতে যেটাকে দ্রুত করা যাবে সেটা হচ্ছে নগদ, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ব্যাংক জমা, এরপর হচ্ছে দেনাদার, এরপর হচ্ছে মজুদ পণ্য। আগে মজুদ পণ্য বা দেনাদার করা যাবে না। হ্যাঁ, নগদের অগ্রাধিকার বেশি, কারণ নগদ টাকা মানে কি? এটাই সর্ব বেশি কি? তারল্য। কারণ নগদ টাকা মানে কি? এটাকে তারল্য নির্দেশ করে, যেটাকে আমি দ্রুত নগদ টাকায় রূপান্তর করতে পারবো। অ্যান্সার কত হবে? বি নাম্বারটা হবে। আচ্ছা, হাসাহাসি করার দরকার নাই। আচ্ছা, এটা এটা আমি লাস্ট ক্লাসে একটা ভিডিও দিয়ে এটা আমি ক্লিয়ার করছিলাম, এটা আমি ভিডিও সহ ক্লিয়ার করছি। এখন কে বুঝছেন কে বুঝেন বা কে দেখছেন জানি না, বুঝে অ্যান্সার করেন। বিক্রয় করলে মোট ব্যয়ের 20% লাভ হবে। আমি প্রশ্নের মধ্যে পরিবর্তনও করতে পারি, আপনি বুঝবেন, আপনি বুঝে 100% ক্লিয়ার করবেন। আপনি বুঝবেন, আপনি বুঝে 100% ক্লিয়ার করবেন। অ্যান্সার করেন, সময় দিচ্ছে। সময় দিচ্ছে, আপনি বুঝে অ্যান্সার করেন। $114 সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, $114। ওকে, 114। এখন কি বুঝাইতে হবে? বুঝাইতে হবে এটা। এটা কি বোঝানোর দরকার আছে ভাইয়া, নাকি পারা যাবে? $114, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, $114। পারলে তো ঠিক আছে। আমার কি করতে হবে? সবগুলো ব্যয় বের করতে হবে। কাঁচামাল ব্যয় 3000 টাকা, মজুরি ব্যয় 1000 টাকা, মুখ্য ব্যয় কত হয়েছে? মুখ্য ব্যয় হচ্ছে 4000 টাকা। এখন কারখানা উপরি খরচ হচ্ছে 60%, মজুরি 60%, মজুরি 1000, 60% 600, 4600। বিক্রয় খরচ 3 টাকা করে, কত এর জন্য? 50 টাকার জন্য 3 টাকা, তার মানে 150 টাকা, 4750, 4750। এটা হচ্ছে মোট ব্যয়, এটা মোট ব্যয়। এখন এটার উপর কত পার্সেন্ট মুনাফা করবো? 20% মুনাফা করবো, 20% করে দিব, 950 টাকা হবে। কত হবে? 950। 5700 টাকা হচ্ছে টোটাল বিক্রয় মূল্য সহ। কি সহ? বিক্রয় মূল্য সহ। এখন এটাকে আমি 50 দ্বারা ভাগ করে দিব, 114 টাকা। একটু বোঝাই দেন ভাইয়া। তাহলে আসেন, আবার আমি করে দিছি। কাঁচামাল 3000 টাকা ব্যয় হয়েছে, মজুরি 1000 টাকা দিছে, তাহলে আমার মুখ্য ব্যয় কত টাকা হয়েছে? 4000 টাকা হয়েছে। কারখানা উপরি খরচ, মজুরি 60%, মজুরি 1000, 60% হচ্ছে কারখানা উপরি খরচ, 600 টাকা পাইছি। 10% কত পার্সেন্ট করছি? 60% করছি। তাহলে টোটাল উৎপাদন ব্যয় কত? 4600 টাকা পাইছি, 4600। বিক্রয় খরচ প্রতি এককের জন্য 3 টাকা, মানে একটা একক বিক্রয় করতে 3 টাকা করে খরচ হয়েছে। আপনি উৎপাদন করছেন কত? 50 একক, তাহলে টোটাল কত হবে? 3 গুণ 50, 150 টাকা। তাহলে টোটাল মোট ব্যয় কত? মোট ব্যয় হচ্ছে 4750, 4750। এখন বিক্রয় কত টাকা করতে হবে? মোট ব্যয়ের উপর 20% লাভ হবে, অর্থাৎ প্রতি একক কত টাকায় বিক্রয় করলে মোট ব্যয়ের উপর কত পার্সেন্ট লাভ হবে? 20% লাভ হবে। তার মানে ব্যয় কত? 4750, এটার উপর কত পার্সেন্ট লাভ করবো? 20% লাভ করবো। তাহলে 20% করে দিলে আমি কি পেয়ে যাব? আমি লাভ পেয়ে যাব। লাভ এটা হচ্ছে 50 এককের উপর, 50 একক আমাকে বের করতে হচ্ছে 1 একক, তাহলে 50 এককের লাভ হচ্ছে 950। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা লাভ। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত? 5700।
50 একক দ্বারা যদি ভাগ করে দেই 1 এককের লাভ সহ আমরা পেয়ে যাব। 50 দিয়ে কেন ভাগ করব? কারণ আমার এখানে 50 একক উৎপাদন করছি। উৎপাদন কত? উৎপাদন হচ্ছে 50 একক। 50 একক আপনি উৎপাদন করছেন, এখন আপনি মোট ব্যয় বের করছেন, এরপরে 20% মুনাফা বের করছেন, তাহলে আপনার কি আসছে? বিক্রয় মূল্য আসছে। এবার আপনি 50 দ্বারা ভাগ করেন, আপনি आंसर পেয়ে যাবেন। বুঝতে পারছি ভাই? এটা 5 মিনিটের ম্যাথ, 30 সেকেন্ডে 5 মিনিটের ম্যাথ না তো, 5 মিনিটের ম্যাথ না, খরচগুলো যোগ করবেন। এরপরে মুনাফা 4750, 750 কত পার্সেন্ট? 20%, 475, 475 কত আসছে? 900 চলে আসছে, 950 চলে আসবে, শেষ। মুনাফা বসাই দিবেন 5700, শূন্য কাটা শূন্য কাটা, এবার 5 দিয়ে 570 কে ভাগ করে দিবেন, চলে আসবে। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? প্রথমে ফর্মুলাটা মাথায় নেন, বাকিটা পারবেন। বুঝতে পারছি কিনা? এখন এটাকে অন্যভাবে করা যায়, মানে অন্যভাবে বলতে একক প্রতিও বের করা যায়, ওইটা লাগবে না, একটা বুঝলে হবে, একটা বুঝলে হবে, বাকিটা লাগবে না। 95, হ্যাঁ 95, 19, হ্যাঁ এটাও আমি ভিডিওর মধ্যে বুঝাইছি, একক প্রতি যদি বের করেন তাহলে ওইটাও করতে পারেন, একই কথা। সমাপনী মজুত পণ্য কত? সমাপনী মজুত পণ্য কত? মোট ক্রয় প্রারম্ভিক মজুত বিক্রিত পণ্যের উপর 25% মুনাফা, বিক্রিত পণ্যের উপর বিক্রয় 11,250, সমাপনী মজুত পণ্য কত? সমাপনী মজুত পণ্য কত? মুনাফা সবসময় কার উপর? মুনাফা সবসময় বিক্রয়ের উপর। কার উপর? বিক্রয়ের উপর। তাহলে মুনাফা বের করে ফেলেন, মুনাফা বের করে মুনাফা বিয়োগ করে দিবেন, তাহলে কি পাবেন? বিক্রিত পণ্যের ব্যয় পাবেন, বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবেন। মোট ক্রয় প্রারম্ভিক মজুত যোগ করে দিবেন, এটা বিয়োগ করে দিবেন, আপনার সমাপনী মজুত পণ্য চলে আসবে। বের করে ফেলেন, বের করে ফেলেন, বের করে ফেলেন। সমাপনী মজুত পণ্য কত হবে? সমাপনী মজুত পণ্য কত টাকা হবে? কত টাকা হবে? এত সময় লাগে কেন? এত সময় লাগে না, এত সময় লাগে না। কত হবে ভাইয়া? কত হবে? কত হবে? কত হবে? বি নাম্বারটা, এটা বের করতে এত সময়, এটা বের করতে এত সময়। এই যে হিসাব বিজ্ঞান আসলে আপনাদের অ্যান্সারের গতি কমে যায়, হিসাব বিজ্ঞান আর পারি না ভাইয়া। বিক্রিত পণ্যের উপর, বিক্রিত পণ্যের উপর মুনাফা 20%, 25%, বিক্রয় কত? 11,000, 11,000 কত ভাইয়া? 11,250। এটার উপর আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি আমরা 25% পাই, বিক্রয়ের উপর কত পার্সেন্ট? 20%। কত পার্সেন্ট? 20%। এটা কত পার্সেন্ট হবে? 20% হবে। তাহলে 0 টাকাটা, তার মানে 11, 1, 1, 2, 5, 1, 1, 2, 5 কত হবে? 2, 2, 5, 0 হবে, 2, 2, 5, 0, 2, 2, 5, 0 হয়ে যাবে। দেন আপনি যদি কি করেন ভাইয়া, আপনার বিক্রয়, বিক্রয়, বিক্রয় থেকে আপনি কি বাদ দিবেন? মুনাফা বাদ দিবেন, আপনি কি পেয়ে যাবেন? বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবেন। এটা কি? বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়, তাহলে কি পেয়ে যাবেন? বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাবেন 10,000 টাকা। তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 1,000 টাকা। অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। ওকে 10,000, 10,000। সময় লাগা যাবে না, এত সময় নেওয়া যাবে না, সময় দ্রুত করতে হবে। আসেন সহজ প্রশ্নতে চলে যাই। মুনাফা জাতীয় খরচকে মূলধন জাতীয় খরচ হিসেবে হিসাবভুক্ত করলে কোনটা হবে? মুনাফা জাতীয় খরচকে যদি মূলধন জাতীয় খরচ হিসেবে হিসাবভুক্ত করা হয় তাহলে নিচের কোনটা হবে? নিট লাভ বেড়ে যাবে, মালিকানা সত্ত্ব কমে যাবে, সম্পত্তি কমে যাবে, নাকি সবগুলো হবে? 1,000 টাকা, ঠিক আছে 1,000 টাকা, 1,000 টাকা। আগে আমি মুনাফা বের করব, মুনাফা বের করলে এরপরে কাজ কি? মুনাফা যদি বের হয়ে যায়, বিক্রয় থেকে মুনাফা বিয়োগ করে দিব, বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এরপরে বিক্রয় যোগ্য বের করব, বিক্রয় যোগ্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমার অ্যান্সার শেষ। কত হবে ভাইয়া? কত হবে এটা?
মুনাফা জাতীয় খরচকে যদি মূলধন জাতীয় খরচের মধ্যে হিসাবভুক্ত করা হয়, মূলধন জাতীয় খরচ কোনগুলো? বা মূলধন খরচে স্থায়ী সম্পত্তির যে খরচগুলো, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। আর মুনাফা জাতীয় খরচ ধরলাম বেতন, ধরলাম কি, ধরলাম বেতন, বেতন 1,000 টাকা। আর এখানে স্থায়ী সম্পত্তি ছিল কত? স্থায়ী সম্পত্তি ছিল 5,000 টাকা। এখন আমি এই বেতনের 1,000 টাকা আমি বেতনের মধ্যে অন্তর্ভুক্ত না করে স্থায়ী সম্পত্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলছি, মানে মূলধন জাতীয় অন্তর্ভুক্ত করছি। তাহলে মূলধন জাতীয় 5,000 এর জায়গায় কি হয়ে যাবে? 6,000 টাকা হয়ে যাবে। আর এখানে কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে শূন্য। ব্যয় কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে শূন্য। তার মানে ব্যয় কি হয়েছে? ব্যয় কমে গেছে। ব্যয় কমে গেলে কি হবে? ব্যয় কমে গেলে মুনাফা বেড়ে যাবে। ব্যয় কমে গেলে কি হবে? মুনাফা বেড়ে যাবে। এর পাশাপাশি কি হবে? সম্পত্তির মধ্যে 1,000 টাকা যোগ হয়েছে, তাহলে সম্পত্তিও বেড়ে যাবে। সম্পদ বাড়বে, সম্পদ বাড়লে মালিকানা বাড়বে, মালিকানা বাড়বে। তাহলে মালিকানা কমবে? হবে না। সম্পত্তি কমবে? হবে না। কি হবে? নিট লাভ বাড়বে। কি হবে? নিট লাভ বাড়বে। এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার, এ নাম্বার। বুঝাইতে পারছি? সি নাম্বার কে বলছে? সি নাম্বার যারা বলছে সম্পত্তি কেন কমবে? সম্পত্তি ছিল 5, 1,000 কনভার্ট হয়ে গেছে, ওই পাশে চলে গেছে। মুনাফাতে লিখি নাই, মূলধনে লিখছি। তাহলে মূলধন 5 এর জায়গায় 6 হয়ে গেছে। তাহলে সম্পত্তি বাড়ছে, সম্পদ বাড়লে মালিকানা বেড়ে যায়। আর ব্যয় যেহেতু লিখি নাই, মুনাফা যেহেতু লিখি নাই, তাহলে ব্যয় কম, মুনাফা বেশি। মুনাফা যদি বেড়ে যায়, মুনাফা যদি বেড়ে যায়, কর বেড়ে যাবে, কর বেড়ে যাবে। আর মুনাফা বেড়ে গেলে ঠিকভাবে মালিকানাও বেড়ে যাবে। বুঝাইতে পারছি কিনা? যারা সি বলছি, সি হবে না। বুঝতে পারছেন ভাইয়া? বুঝতে পারছেন কিনা? পুরো ব্যাপারটা বুঝাই দিছি, 5-6টা অপশন বের করে দিছি। ক্লিয়ার হইছে? ক্লিয়ার হইছে কিনা? ক্লিয়ার হইছে কিনা? হিসাব বিজ্ঞানটা ভালো করে ক্লিয়ার করতে হবে। হিসাব বিজ্ঞান ভালো করে ক্লিয়ার করতে হবে। ম্যানেজমেন্ট সবাই পারলো, হিসাব বিজ্ঞান আসি ঝামেলাটা লাগাই দিব। বলেন, কোনটির ফলে মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে? মোট সম্পদ 15,000 টাকা, মোট সম্পদ। কোন নির্দিষ্ট সম্পদকে বলে নাই, মোট সম্পদ 15,000 বাড়বে। মোট সম্পদ 15,000 টাকা বাড়বে। নগদের দায় পরিশোধ, গাড়ি ক্রয়, ধারে আসবাবপত্র ক্রয়, দেনাদার থেকে আদায়। মোট সম্পদ 15,000 টাকা বাড়বে। মোট সম্পদ 15,000 টাকা বাড়বে। সি এবং ডি, সি বলতেছে অনেকেই, ডি বলতেছে অনেকেই। দেখা যাক। বিও পাইছে আমরা, মাহবুবা বলছে আমাদেরকে বি। ওকে, এখন আরেকজন কেউ বলি এই নাম্বারটা, কেউ বলি এই নাম্বারটা। সি ডি, সি ডি, সি ডি, সি এবং ডি, সি এবং ডি। বাকিরা বুঝে অ্যান্সার করতে হবে। হিসাব বিজ্ঞান ভাইয়া বোঝার খেলা, হিসাব বিজ্ঞান বোঝার খেলা, মুখস্থের খেলা না। হিসাব বিজ্ঞান হচ্ছে বোঝার খেলা। সি হবে নাকি ডি হবে? সি হবে নাকি ডি হবে? মোট সম্পদ নির্দিষ্ট করে না, মোট সম্পদ। ওকে, আসেন আমি ব্যাখ্যা করি। নগদ দায় পরিশোধ, দায় পরিশোধ করলে নগদ কমে যাবে, নগদ মাইনাস, তার মানে এখানে বাড়তেছে না। নগদে গাড়ি ক্রয় করছে, এখন গাড়ি ক্রয় করলে গাড়ি আসছে, গাড়ি বাড়ছে, সম্পদ বাড়ছে, আবার নগদ টাকা চলে গেছে, তার মানে সম্পদ বাড়ছে, সম্পদ কমছে। ইজিক্যাল টু রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে 0। ধারে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ধারে ক্রয় করছে, আসবাব বাড়ছে, সম্পদ বাড়ছে, কিন্তু পাশাপাশি দায় বাড়ছে। এখন আমার প্রশ্নের মধ্যে দায় নিয়ে কোনো কথা নাই, আমার কাছে সম্পদ বাড়বে কিনা, সম্পদ এখানে বাড়তেছে। দায় বাড়ুক, দায় কমুক, আমার দেখার দরকার, আমার সম্পদ বাড়ছে। দেনাদারের কাছ থেকে আদায়, দেনাদার কাছ থেকে আদায় করলে নগদ বাড়বে, দেনাদার কমবে, সম্পদ বাড়ছে, সম্পদ কমছে। রেজাল্ট কি? রেজাল্ট 0। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। আসবাবপত্র বাড়ছে, দায় বাড়ছে, দায়ের আমার কাজ নাই, আমার সম্পদ বাড়ছে কিনা? হ্যাঁ বাড়ছে। অ্যান্সার কত? সি নাম্বারটা। হ্যাঁ, নগদ টাকা বাড়বে, নগদ টাকা কমবে, এই জন্য ডি নাম্বারটা হবে না। ডি নাম্বারটা হবে না। দেনাদার থেকে আদায় করছেন, হ্যাঁ নগদ টাকা পাইছেন, সম্পদও কমে গেছে, সম্পদ বাড়ছে, সম্পদ কমছে, সম্পদ বাড়ছে, সম্পদ কমছে, হবে না। মোট সম্পদের মধ্যে পরিবর্তন শুধু বলে নাই চলতি সম্পদ, বলছে মোট সম্পদ। তো মোট সম্পদ বাড়তেছে কোথায়? আসবাবপত্রের মধ্যে। বুঝতে পারছেন কি না? সি নাম্বার। হ্যাঁ, ডিউ এর কোশ্চেন, এটা ডিউ এর কোশ্চেন। বুঝতে পারছেন ভাইয়া? এগুলা এগুলা ভুল করা যাবে না, এগুলা ভুল করা যাবে না, এগুলা অনেকবার পড়াইছে। এটা অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন। বলছে ধারে পণ্য ক্রয়, কিন্তু ক্রয় বইতে লেখা হচ্ছে 1,000 টাকা। এর প্রভাব কি হবে? এর প্রভাব কি হবে? ধারে পণ্য ক্রয়,
ধারে ক্রয় 15,000, কিন্তু ক্রয় বইতে লিখছি কত 10,000। প্রভাব কি? সহজ প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন। ক্রয় বইতে কি লেখে ভাইয়া? ক্রয় বইতে ধারে পণ্য ক্রয় লেখে। জাবেদা কি? জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, পাওনাদার ক্রেডিট। ক্রয় ডেবিট মানে কি? ব্যয় বেশি। পাওনাদার ক্রেডিট মানে কি? দায় বেশি। এখন লেনদেনটা ছিল কত 15, লেখছি কত 10, লেখি নাই কত? লেখি নাই 5। তার মানে এই 5-এর জন্য কি হয়ে যাবে? এই 5-এর জন্য দায়ও কমে যাবে, খরচও কমে যাবে। অ্যান্সার কত? ডি নাম্বারটা। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। আচ্ছা, আর ইউ এর কোশ্চেন, আর ইউ তো আসছে, ডি তো আসছে, অনেক জায়গায় আসছে। অ্যান্সার কত? ডি নাম্বারটা। দায়ও কমবে, খরচ কমবে। বুঝতে পারছি? শেষ। দায় কমবে, খরচ কমবে। ওকে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ না, বাট বুঝার অনেক কিছু আছে। প্রশ্ন জিজ্ঞেস করছিল, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে আসছে। বুঝেন ভালো করে, বুঝে এরপর অ্যান্সার করেন। আগে বুঝতে হবে, আগে বুঝতে হবে জাবেদাটা, পুরো ব্যাপারটা, দেন আপনি অ্যান্সার করেন। $15,000 না দেবে 1,000 টাকা দেখছি। দেখেন দেখেন, যা মন চায় তা দেখেন। 9 নম্বর অ্যান্সার করেন। নয় নম্বরটা 9D 9D। ও বাহ, 9D 9D 9D। এটা কি মুখস্থ নাকি জানে বুঝে? মুখস্থ নাকি জানে বুঝে? 9D 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 9D। আচ্ছা, কি হবে? ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। ভাইয়া ব্যাখ্যা কি দিতে হবে? ব্যাখ্যা কি দিতে হবে নাকি দিতে হবে না? 9D। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। এখন আপনি কি ব্যাখ্যা জানেন নাকি জানেন না? দিতে হবে নাকি দিতে হবে না? না দিলে ঝামেলা করার দরকার নাই, পরবর্তী এমসিকিউতে যাবো গা। ব্যাখ্যা কি লাগবে? ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার। হ্যাঁ ঠিক আছে, ডি নাম্বার। এখন মানুষের কমেন্ট দেখে অ্যান্সার করতেছেন নাকি নিজে বুঝে অ্যান্সার করতেছেন সেটা আপনার। ব্যাখ্যা লাগবে কি ভাইয়া? ব্যাখ্যা কি লাগবে? ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে। আসেন বুঝি, আসেন দেখি। কবিরের নিকট থেকে এত টাকার পণ্য ফেরত আসছে। কার থেকে? কবির থেকে। কার থেকে ফেরত আসছে? কবির থেকে। ভালো করে বোঝেন, কবির থেকে ফেরত আসছে। জাবেদা কি? জাবেদা কি? কবির থেকে পণ্য ফেরত আসছে। জাবেদা কি? জাবেদা কি? জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, বিক্রয় ফেরত বা আন্ত ফেরত ডেবিট। আন্ত ফেরত ডেবিট। কত টাকা? 1,000 টাকা। কে ক্রেডিট হবে? কবির ক্রেডিট। কবির ক্রেডিট কত? 1,000 টাকা। এটা হচ্ছে সঠিক জাবেদা। এটা কি? সঠিক জাবেদা। যে ভাইয়া এতটুকু জাবেদা কি? এটা হচ্ছে সঠিক। বিক্রয় ফেরত ডেবিট, কবির ক্রেডিট। বুঝছি বুঝছি। ভুল ক্রমে বিক্রয় বইতে, বিক্রয় বইতে লিখে ফেলছি, বিক্রয় বইতে লিখে ফেলছি। এখন বিক্রয় বইতে কোন লেনদেন লিখি? ধারে পণ্য বিক্রয় লিখি। ধারে পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত করি। কোথায়? বিক্রয় বইতে ধারে পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত করি। এখন আপনি বিক্রয় বইতে জাবেদা কি দেন? বিক্রয় বইতে জাবেদা দেন যে দেনাদার ডেবিট। দেনাদার ডেবিট করেন, বিক্রয় ক্রেডিট করেন। আপনি এটা কি করেন? বিক্রয় বইতে অন্তর্ভুক্ত করেন। এখন আপনি কি করছেন? আপনি বিক্রয় বইতে 1,000 টাকা, 1,000 টাকা লিখে ফেলছেন। দেনাদার মানে কি? দেনাদার মানে আপনি কবিরকে বুঝাইছেন। কবির কত লিখছেন? 1,000 টাকা লিখছেন। আপনার হওয়ার কথা ছিল এটা, আপনি ভুল করছেন কোনটা? ভুল করছেন এটা। এই জন্য আপনার সংশোধন কিভাবে হবে? সংশোধন কিভাবে হবে? বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত কি হবে? ডেবিট হবে। বিক্রয় ফেরত কি হবে? ডেবিট হবে। ভাইয়া ডেবিট করছি, আন্ত ফেরত হিসাব ডেবিট 1,000 টাকা। বুঝছি ভাইয়া? বুঝছি। কবির ক্রেডিট হবে, কবির ক্রেডিট হবে। ওকে ভাইয়া, কবিরকে ক্রেডিট করব। কবির ক্রেডিট কত? 1,000। 1,000 ক্রেডিট করছি, করছি। এখন ভাইয়া, এখন এই যে ভুল, ভুল সংশোধন করতে হবে। ভুল যেটা করছি এটাকে বন্ধ করে দিতে হবে। বিক্রয়
1000 টাকা ক্রেডিট করছিলাম, এটাকে বন্ধ করার জন্য কি করতে হবে? ডেবিট করতে হবে। বিক্রয় ফেরত ডেবিট 1000 টাকা করছি। কবিরকে ডেবিট করছিলাম, বন্ধ করতে হবে। কি করতে হবে? কবিরকে ক্রেডিট করতে হবে। এখন কবির অলরেডি এখানে একবার ক্রেডিট করতে হয়েছে 1000 টাকা, আবার ভুল সংশোধনের জন্য ক্রেডিট করতে হবে 1000 টাকা। তাহলে কবির ক্রেডিট কত? 2000 টাকা। কবির ক্রেডিট 2000 টাকা। বলেন বুঝছি কিনা? বুঝতে পারছে ভাইয়া? সঠিক কোনটা? বিক্রয় ফেরত ডেবিট, আন্তঃফেরত বা বিক্রয় ফেরত বা আন্তঃফেরত ডেবিট, কবির ক্রেডিট। ভুল করছি দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট। এখন এই ভুলকে বন্ধ করতে হবে। বন্ধ মানে কি? ডেবিটকে ক্রেডিট করতে হবে, ক্রেডিটকে ডেবিট করতে হবে। এখন কবির কিন্তু আবার ক্রেডিট হবে, প্লাস সঠিকভাবে কবির কিন্তু ক্রেডিট হয়। সঠিক প্লাস ভুলের সংশোধন দুইবার মিলে কবির হয়ে যাবে 2000 টাকা। আর আন্তঃফেরত ডেবিট, বিক্রয় ক্রেডিট করছিলাম, ডেবিট করে দিছি 1000। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? দ্রুত দ্রুত ভাই আমাকে জানাইতে হবে, জানাইতে হবে। বুঝতে পারছে কিনা? বুঝতে পারছে কিনা? বুঝতে পারছে কিনা? বুঝতে পারছে? কই বাকিরা কই? যাদের লাগবে ভাইয়া বুঝছেন কিনা? কেন আমরা এই জাবেদাটা ফলো করছি? ওকে, ক্লিয়ার। 10 নাম্বার কঠিন আছে, কিন্তু যদি একবার বুঝতে পারেন এরপর আর কঠিন না, এরপর আর কোনো কঠিন না। ক্লোজিং এন্ট্রির জন্য ওকে, ক্লোজিং এন্ট্রি সমাপনী জাবেদার মাধ্যমে কোন ব্যালেন্স শূন্য হয়? কোন ব্যালেন্স শূন্য হয়ে যাবে? অ্যান্সার করে ফেলেন। কোন ব্যালেন্স? রাজশাহীর প্রশ্ন, রাজশাহীর প্রশ্ন, রাজশাহীর প্রশ্ন। কোন ব্যালেন্স শূন্য হয়ে যাবে? কোন ব্যালেন্স শূন্য হয়ে যাবে? অ্যাকিউমুলেটেড অ্যাডভার্টাইজিং, সাপ্লাইজ, প্রিপেইড ইন্স্যুরেন্স নাকি সার্ভিস রেভিনিউ? আগামীকাল কয়টা দিয়ে ক্লাস নেবেন? আগামীকাল ক্লাস নিব না, একদিন পর একদিন নেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যদি ক্লাস নিই অ্যানাউন্সমেন্ট দুপুর বেলা বা দুপুরের আগে, বলতে যেদিন ক্লাস নিব এর আগের দিন রাতে পেজের মধ্যে পেয়ে যাবেন, পেজের মধ্যে অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন। ওকে বুঝছি ভাইয়া, ক্লাসগুলো ভালো লাগছে, দোয়া করবেন ভাইয়া। ওকে, ডি নাম্বার, 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 ডি নাম্বার। সার্ভিস রেভিনিউ, প্রিপেইড মানে অগ্রিম বীমা, সাপ্লাইজ সম্পদ, একিউমুলেট মানে পুঞ্জীভূত, পুঞ্জীভূত মানে কি? বিপরীত সম্পদ, বন্ধ করা যাবে না। পুঞ্জীভূত হচ্ছে বন্ধ করা যাবে না। 11 আনসার করবেন। 11 11 11 আমরা দ্রুত করি, অনেকক্ষণ সময় চলে গেছে, অনেকক্ষণ। মাত্র কয়টা বুঝাইছে না? 25-35 টাইম জিজ্ঞেস হয়েছে। রেগুলার ক্লাস নেন, রেগুলার সম্ভব হয় না তো, পেইড বেচ আছে, পেইড বেচ ক্লাস দিতে হয়, পেইড বেচের ক্লাস দিতে হয়। হ্যাঁ রাবি 23-24 প্রশ্ন, হ্যাঁ রাবিতে প্রশ্ন আসছে। 11 অ্যান্সার করেন, 11 অ্যান্সার করেন। রেসপন্স যদি ঠিক থাকে মানে রেগুলার ক্লাস করবেন, মোটামুটি সবাই থাকবেন, শেয়ার করবেন, মেনশন করবেন, সবকিছু ঠিক থাকলে ক্লাস নিব। বাট এমন হয়েছে ভাইয়া ফ্রি এক্সাম দিছিলাম, 2-1 দিন নিছে, রেসপন্স ঠিক নাই, বন্ধ করে দিছে। সো ভাইয়া ফ্রি ক্লাসের উপর আমাদের কোনো দাবি দাওয়াত থাকে না, দিলে দিলাম, না দিলে না দিলাম, কিন্তু রেসপন্স ভালো থাকতে হবে, তাহলে আমরা ক্লাস নিজেরাও নিব, মানে এটা কন্টিনিউ করব। ওকে, কারণ প্রত্যেকটা ফ্রি ক্লাস বলেন, এক্সাম বলেন, সবকিছু একটা কষ্ট থাকে, এই প্রশ্নগুলো খুঁজে 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 বের করা, অ্যাড করা, অনেক ব্যাপার আছে। আচ্ছা তাড়াতাড়ি করি আমরা। এটা কত হবে? ডি নাম্বার, ডি নাম্বারটা, ডি নাম্বারটা, ডি নাম্বারটা, ডি নাম্বারটা 6 বছর, 6 বছর। তাহলে ভাই প্রশ্ন সহজ আছে কিন্তু। 3510% আর অবচয় 350, 350 2100, 2100, 350 যদি দুইবার করি, দুইবার করলে 350 350 700 হয়ে যাবে, 700, 700 এখানে কয়বার যাবে? 6 বার যাবে, 6 বছর শেষ। 350 কয়বার যাবে? 6 বার যাবে, 6 বার, 6 বার, 6 বছর, 6 বছর, 6 বছর, 6 বছর। এরপরে ডান 12, 12। ওকে, এটা বুঝে অ্যান্সার করতে হবে। পেইড বেচে কিন্তু পড়াইছিলাম, মজুদ পণ্যের অধ্যায়, মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য কম বা বেশি চলতি বছর পরবর্তী বছরের পার্থক্য, প্রারম্ভিক মজুদ পণ্য কম বা বেশি চলতি বছর পরবর্তী বছরের পার্থক্য, লাস্ট আমরা ক্লাসে পড়ছিলাম। ভালো করে বুঝে অ্যান্সার করেন।
সমাপনী মজুদ পণ্য বেশি প্রদর্শন করলে পরবর্তী বছর, চলতি বছর না, পরবর্তী বছর কি প্রভাব পড়বে? পরবর্তী বছর ব্যয় কম দেখাবে, মুনাফা কম দেখাবে, কর বেশি দেখাবে, নাই কোনোটাই নয়? কর বেশি দেখাবে, দেখা যাক। দেখা যাক সি না কেবি, সি না কেবি, এ বি সি সবগুলো অ্যান্সার পাইছি, সবগুলো অ্যান্সার পাইছি। বুঝি না সেজন্য, বুঝি না সেজন্য। আসেন বুঝাই। সমাপনী মজুদ পণ্য, ঠিক আছে, কি মজুদ পণ্য? সমাপনী মজুদ পণ্য। সমাপনী ভালো করে, সমাপনী মজুদ পণ্য চলতি বছর, চলতি বছর, পরবর্তী বছর, চলতি বছর, পরবর্তী বছর। সমাপনী মজুদ পণ্য এই বছর বেশি দেখাইছি, বেশি বেশি দেখাইছি। এখন এই বছরের যেটা সমাপনী মজুদ পণ্য, এই বছরের যেটা সমাপনী মজুদ পণ্য, এটা পরবর্তী বছর কি হয়ে যাবে? কি হয়ে যাবে ভাইয়া? সিবি অনেক কিছু বলছেন, দেখা যাক অ্যান্সার কি হয়। এই বছর যেটা সমাপনী মজুদ পণ্য, আমাকে বলছে পরবর্তী হিসাবকালে কি প্রভাব? পরবর্তী হিসাবকালের জন্য এটা কোন হিসাব হয়ে যাবে? পরবর্তী হিসাবকালের জন্য এটা প্রারম্ভিক মজুদ হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রারম্ভিক মজুদ পণ্য হয়ে যাবে। পরবর্তী হিসাবকালে এটা প্রারম্ভিক মজুদ পণ্য হয়ে যাবে। তো সমাপনী মজুদ যদি বেশি দেখানো হয়, পরবর্তী হিসাবকালে প্রারম্ভিক মজুদ পণ্য বেশি দেখানো হবে। কি দেখানো হবে? প্রারম্ভিক মজুদ পণ্য বেশি দেখানো হবে। এখন প্রারম্ভিক মজুদ পণ্য কার সাথে রিলেটেড? এটা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে রিলেটেড, বিক্রিত পণ্যের ব্যয়। এখন প্রারম্ভিক মজুদ বেশি দেখানো মানে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো, ব্যয় বেশি দেখানো। ব্যয় যদি বেশি দেখানো হয়, মুনাফা কি হয়ে যাবে? মুনাফা হয়ে যাবে কম। মুনাফা যদি কম হয়ে যায়, কর হয়ে যাবে কম। মুনাফা যদি কম হয়ে যায়, মালিকানা হয়ে যাবে কম। এইটা হচ্ছে আমার ফলাফল। তাহলে ব্যয় বেশি, বলছে ব্যয় কম, হবে না। মুনাফা কম, অ্যান্সার হবে মুনাফা কম। কর বেশি, মুনাফা কম হইলে করও কম দেখায়, কর বেশি দেখাবে না, কোনোটি নয়, এটাও না। অ্যান্সার কত? বি নাম্বার। এই যে তাহলে বি, এই অবস্থা দেখছেন? মানে কি, এই সমাপনী পরবর্তী বছর সমাপনী চিন্তা করছেন কেন? এই বছর সমাপনী, পরবর্তী বছরে কি প্রারম্ভিক মজুদ পণ্য। আহা, বুঝতে পারছেন কিনা ভাইয়া? বুঝতে পারছেন কিনা? সবগুলো দেখা দিছি, ব্যয় বেশি, মুনাফা কম, কর কম, মালিকানা কম। এখন সমাপনী মজুদ যদি কম দেখানো হয়, তাহলে প্রারম্ভিক মজুদ কম, তখন আবার এগুলো সবগুলো উল্টে যাবে, সবগুলো উল্টে যাবে, একই কথা। প্রারম্ভিক মজুদ কম, সমাপনী মজুদ কম দেখাচ্ছে পরবর্তী বছর, তাহলে প্রারম্ভিক মজুদ হয়ে যাবে। প্রারম্ভিক মজুদ কম, তো কম মানে ব্যয় কম, ব্যয় কম হলে সবগুলো বেশি। বুঝছেন ভাইয়া? বুঝতে পারছেন? সঠিক করে আবার ভুল করলাম, জানতেন না সেজন্য। সঠিক করছেন সেটা কোনোভাবে করে ফেলছেন। ভাই এই বছর হিসাব করলে সি বলছেন না, এই বছর তো হিসাব করা যাবে না, প্রশ্ন দেখতে হবে, প্রশ্ন দেখতে হবে। আসেন, এই যে এটা কমন প্রশ্ন, এগুলো কমন প্রশ্ন, অবিরত নিত্যর মধ্যে কমন প্রশ্ন, এগুলো কমন, অনেকবার দেয় করে, এগুলো অনেক প্রত্যেক বছর প্রায় দেখা যায়। কোন যে প্রদর্শন করা হয়, তার মানে কোনটা? অবিরত, নিত্য বা অবিরত, নিয়মিত যেটা হিসাব রাখা হয়, নিয়মিত, নিয়মিত। কালীন বা কালান্তিক থেকে কি? কালীন বা কালান্তিক থেকে ভিন্ন, কালীন বা কালান্তিক থেকে কি এটা ভিন্ন। তাহলে ভাই এখানে কোনটা দেখাবে? কোনটা দেখাবে? কোনটা দেখাবে ভাইয়া? কোনটা দেখাবে? মজুদ পণ্য অন্তর্ভুক্ত করবে, নিত্যতে কি করবে? মজুদ পণ্য অন্তর্ভুক্ত করবে, এগুলো দেখাবে না। এগুলো কোথায় দেখাবে? এগুলো দেখাবে মজুদ পণ্যের মধ্যে।
এখন কালীন কালান্তিকের মধ্যে কোনটা দেখায় কোনটা দেখায় না, কোনটা দেখায় কোনটা দেখায় না? বিকৃত পণ্যের ব্যয়। একটা অ্যান্সার হয় মজুদ পণ্য, আর একটার অ্যান্সার হয় বিকৃত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয়, এটাও ভালো করে মাথায় রাখবেন, কারণ পণ্য যখন আমরা বিক্রয় করব, আমরা নিত্য মজুদের মধ্যে আমরা বিক্রয়ের সময় আলাদা একটা জাবেদা দিব, বিকৃত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য ক্রেডিট। সেজন্য আমাদেরকে নতুন করে একটা হিসাব আনতে হয় বিকৃত পণ্যের ব্যয়। এইগুলো মাথায় রাখতে হবে। 14 নাম্বার প্রশ্ন, এটা নিয়ে পেজ বেঁচে একটু ঝামেলা লাগছিল। অ্যান্সার করেন। বলছে সন্দেহজনক কুঋণ সঞ্চিতির ব্যবস্থা না করে সরাসরি পদ্ধতিতে কুঋণ অবলোপন। এখন সন্দেহজনক কুঋণ সঞ্চিতির ব্যবস্থা না করা মানে কি? আমি এটাকে গুরুত্ব দিচ্ছি না, আমি এটাকে গুরুত্ব কম দিচ্ছি, আমি সরাসরি পদ্ধতি ফলো করতেছি। তাহলে এটা কোন নীতিমালা? 13AB দুইটাই সঠিক। 13 দুইটা সঠিক, আবার কেমনে? 14 নম্বর প্রশ্ন, এটা কি হবে ভাইয়া? এটা হবে বস্তুনিষ্ঠতা। ভাইয়া ওই দিন ক্লাসে নীতিমালা যখন পড়াছিলাম পেট বেছে ভুল ছিল আমার, আমি এটা সামঞ্জস্যতা বলেছি। সামঞ্জস্যতা মানে অবচয় প্রত্যয় সমান ধরা, কিন্তু এটা অ্যান্সার কোনটা হবে? না, সি। যারা বলতেছে যে ভাই রক্ষণশীল নীতিমালা, একটু ভালো করে ক্লিয়ার করেন ভাইয়া। সঞ্চিতি নিয়ে একটু ভালো করে ক্লিয়ার করেন। সঞ্চিতি যখন বলবে ধারে বিক্রয়ের উপর সঞ্চিতি, তখন আপনি অ্যান্সার করবেন মিলকরণ নীতিমালা। যখন বলবে দেনাদার উপর সঞ্চিতি, তখন আপনি বলবেন রক্ষণশীল নীতিমালা। যখন বলবে সরাসরি মানে কি করবে? মানে আপনার কুঋণ সঞ্চিতিকে গুরুত্ব কম দিবে, তখন আপনি অ্যান্সার করবেন বস্তুনিষ্ঠ নীতিমালা, বস্তুনিষ্ঠতা। কারণ এখানে সম্পত্তিকে গুরুত্ব কি দেওয়া হয়? কম দেওয়া হয়। আর একটা লাইন আছে যে ভাইয়া আমরা যেগুলো আমাদেরকে দীর্ঘমেয়াদী সুবিধা প্রদান করে, ছোট ছোট সম্পদ দীর্ঘমেয়াদী, তাদেরকে আমরা কম গুরুত্ব দিব, তাদেরকে আমরা ব্যয় হিসেবে লিখবো। তাহলে অ্যান্সার কোনটা? বস্তুনিষ্ঠতা নীতিমালা। এটা আর ভুল হবে না। হ্যাঁ, এটা যাতে আর ভুল না হয়। অ্যান্সার কোনটা? বস্তুনিষ্ঠতা। রক্ষণশীল কখন হবে? যখন বলবে দেনাদার। ধারে বিক্রয় কখন হবে? যখন বলবে মিল করা। আশা করি বুঝাতে পারছি। 14টা, লাস্ট আর 6টা প্রশ্ন, হুটহাট অ্যান্সার করে ফেলি। আচ্ছা, ঠিক কইছো। আছেন, মোট মুনাফা কত টাকা? হ্যাঁ, ম্যাথ দিলেই তো ভেজাল। এটা প্রশ্ন সহজ, একেবারে সহজ, পানির মতো সহজ। কঠিন করলে কঠিন, এছাড়া পানির মতো সহজ। অ্যান্সার করেন। মোট মুনাফা কত টাকা? কঠিন করলে কঠিন, যদি বুঝতে পারেন তাহলে পানির মতো সহজ। অ্যান্সার করেন। বুঝেন, আগে প্রশ্ন দেখেন, বুঝেন, এরপর অ্যান্সার করেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। প্রশ্নটা হচ্ছে এরকম, যদি বুঝেন তাহলে প্রশ্ন সহজ, না হলে কঠিন। আচ্ছা, অ্যান্সার কত বলতেছি আমরা? সি নাম্বার, ডি নাম্বার, ওকে, সিডি। বাকিরা এখনো অ্যান্সার পাচ্ছি না, মানে সময় লাগতেছে, আমরা প্রচুর কাজ করতেছি। এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? প্রচুর কাজ করতেছি, কারণ আমাদের কি দিয়ে আছে? আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য দিয়ে আছে, আমাদেরকে ক্রয় দিয়ে আছে, ক্রয় ফেরত দিয়ে আছে, ক্রয় ভাট্টা দিয়ে আছে, আন্ত পরিবহন দিয়ে আছে, প্লাস সমাপনী মজুদ পণ্য ক্রয় মূল্য, বাজার মূল্য দিয়ে আছে, বিক্রয় দিয়ে আছে, মার্কআপ দিয়ে আছে। ও মাই গড, অনেক প্রশ্ন, অনেক কঠিন একটা প্রশ্ন, কিন্তু যদি ধরতে পারি তাহলে কাজ শেষ। বুঝেন ভালো করে ভাইয়া। মার্কআপ মানে কি? আমার কি বের করতে? আমার মোট মুনাফা বের করতে বলছে। মোট মুনাফা। মার্কআপ মানে কি? মার্জিন আপ। মার্কআপ মানে ক্রয় মূল্য। মার্জিন আপ মানে কি? মার্জিন আপ মানে হচ্ছে বিক্রয় মূল্য। মার্কআপ 25%।
মানে ক্রয় মূল্যের উপর 25%, বিক্রয় মূল্যের উপর কত 20%, বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট 20%, বিক্রয় মূল্য কত 60,000, 60,000 20% কত 6 দুগুণে 12, অ্যান্সার 12,000 টাকা। বাকিগুলো সব ফাও। অ্যান্সার কত 12,000 টাকা। বাকি কোনো ইনফরমেশন আমার লাগবে না, মার্কআপ দেওয়া আছে, মার্জিন আপে কনভার্ট করব 20%, 60,000 20%, 12,000, অ্যান্সার শেষ। কিন্তু যদি এগুলা পরে কাজ করতে যাই ঝামেলা লাগে যাবে। ওকে ডান ডান, আশা করি ওকে। সাপ্লাইজ বাই কত টাকা, সাপ্লাইজ বাই পারা যাবে, পারা যাবে। অ্যান্সার করে ফেলি, অ্যান্সার করে ফেলি, দ্রুত 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 করে দ্রুত করে দ্রুত অ্যান্সার করি। সাপ্লাইজ ব্যয় কত টাকা, সাপ্লাইজ ব্যয় তাহলে প্রারম্ভিক ছিল 350, সাপ্লাইজ ক্রয় করছি 675, সমাপনী সাপ্লাইজ হচ্ছে 250, তাহলে সাপ্লাইজ ব্যয় কত টাকা, প্রারম্ভিক যোগ ক্রয় মাইনাস সমাপনী, অ্যান্সার কত, অ্যান্সার তো 775। বোঝানো লাগবে, এটা বোঝানো লাগবে না অযথা না ভাই। আমরা বাকি ইনফরমেশন দিয়ে, এই যে বাকি ইনফরমেশন দিয়ে করতে গেলে তো হবে না, লাগবে না এগুলা। বুঝলাম না ভাইয়া। দেখেন মুনাফা বের করতে বলছে, কি বের করতে বলছে, মুনাফা বের করতে বলছে, মুনাফা বের করতে বলছে। তো মুনাফা বের করব কিসের উপর, বলছে মার্কআপ 25%, মার্কআপ 25%, মার্কআপ মানে কি ক্রয় মূল্যের উপর 25%। এখন মুনাফা সবসময় কার উপর, মুনাফা সবসময় বিক্রয় মূল্যের উপর। প্রশ্নের মধ্যে বিক্রয় মূল্য দেয়া ছিল না, দেয়া ছিল, কত ছিল 60,000 টাকা ছিল। তো আমার অনুপাতও দেয়া আছে, পার্সেন্টেজও দেয়া আছে যে মার্কআপ 25%, তাহলে মার্জিন আপ কত, মানে বিক্রয় মূল্যের উপর কত 20%, তাহলে মুনাফা বিক্রয় পার্সেন্টেজ, শেষ অ্যান্সার, অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। তাহলে এটা কত 775, এটা কত 775, প্রারম্ভিক যোগ ক্রয় মাইনাস সমাপনী, তাহলে ব্যয় কত 775। ব্রেইন লস, আচ্ছা চেষ্টা করছেন, চেষ্টা করছেন, ঠিক আছে, সমস্যা নেই। শিখতেছেন, অনেক কিছু শিখতেছেন, অনেক কিছু শিখতেছেন, এগুলাই যথেষ্ট, বেশি কিছু লাগবে না। এর জন্য পরীক্ষার হলে ওইগুলো কেন দেয়, ওইগুলো পরে পরে যাতে আপনি সময় নষ্ট করেন, যাতে আপনি কি করেন সময় নষ্ট করেন, তারা চায় না আপনি চান্স পান, তারা চায় না আপনি চান্স পান। আসেন এটা অ্যান্সার করে ফেলেন, সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। এটা কত 17, আর আছে 3টা, সহজ একটা প্রশ্ন। কোম্পানি দেনাদার হিসাব দেয়া আছে, আচ্ছা চেক সংগ্রহ করে একটি কোম্পানি, আচ্ছা মুন কোম্পানি তার দেনাদার থেকে 675 টাকার একটি চেক সংগ্রহ করে ব্যাংকে জমা দিছে। তার মানে মুন তার বইতে কত টাকা লিখছে, মুন তার কোম্পানির বইতে 675 টাকা লিখছে। এখন লেনদেনটি মুন কোম্পানি সঠিকভাবে লিপিবদ্ধ করলেও ব্যাংক ভুল করছে 576 টাকা, তাহলে সংশোধন কে করবে, সংশোধন করবে পাস বই, মানে ব্যাংক বই। নগদের কোনো তাহলে কাজ নাই, নগদে এখানে কি নাই, কোনো কাজ নাই। এখন ভুল কে করছে পাস বই, সঠিক কে করবে, সঠিক করবে পাস বই, সঠিক করবে কে পাস বই। এখন সে কি বেশি লিখছে নাকি কম লিখছে এটা বুঝতে হবে। 675 টাকা, এখন এটা কার চেক, এটা হচ্ছে দেনাদারের চেক, মানে এটা বৃদ্ধির চেক। এখন ব্যাংক বৃদ্ধি করছে কত, ব্যাংক বৃদ্ধি করছে 500 কত 76 টাকা, তাহলে ব্যাংক কম বৃদ্ধি করছে, ব্যাংক কি করছে কম বৃদ্ধি করছে, তাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে, আরো কত বৃদ্ধি করতে হবে, আরো 99 টাকা বৃদ্ধি করতে হবে। অ্যান্সার কত, এ নাম্বার, এ নাম্বার, এই যে ফাতেমা ভুল করছে, সে বলে বি নাম্বারটা, 99 টাকা কর্তন করতে হবে না। চেক টাকার, চেকটা হচ্ছে দেনাদার, দেনাদার মানে কি টাকা বৃদ্ধি করে, দেনাদার মানে কি টাকা বৃদ্ধি করে। আপনার ব্যাংকে বাড়ার কথা 675, ব্যাংক আপনাকে বাড়াইছে 576, তাহলে আরো টাকা বাড়বে, আরো বাড়বে, যোগ করতে হবে, কি করতে হবে, যোগ করতে হবে। হ্যাঁ 99 টাকা কম দেখাইছে, তার মানে আমার চেকটা হচ্ছে বাড়ার চেক, বৃদ্ধির চেক, সে কম লিখছে, সে আরো লিখতে হবে। এ নাম্বার শেষ না, এটা ও কঠিন একটা প্রশ্ন, কঠিন একটা প্রশ্ন, বুঝেন ঠান্ডা মাথায়, এরপরে অ্যান্সার করেন, বুঝেন ভালো করে। এটা হচ্ছে সাস্টের প্রশ্ন, কোথায় ভাইয়া, সাস্ট, কোথায়, সাস্টের প্রশ্ন। ঠান্ডা মাথায় দেখেন, ঠান্ডা মাথায় প্রশ্নটা পড়েন। মুদ্রাস্ফীতি মানে দাম বেড়ে যাওয়া, আমি ভেঙে ভেঙে করতেছি, আপনি দেখেন মুদ্রাস্ফীতি দাম বেড়ে যাওয়া, 10 টাকা 12 টাকা 14 টাকা 16 টাকা, ওকে। চলমান,
মানে চলতেই থাকবে, চলতেই থাকবে, 1 বছর না 2 বছর না, চলতেই থাকবে, চলমান। কোন ফার্ম লিফো পদ্ধতি অবলম্বন করে তাহলে চলতি অনুপাত ফিফো পদ্ধতি অনুসরণ ফার্মের তুলনায় ড্যাশ হবে এবং সময় অতিক্রান্ত হলে ব্যবধান কি আরো বাড়বে নাকি আরো কমবে? ভাইয়া টাইপিং মিস্টেক। ওকে 18 নাম্বার। আচ্ছা 18 অ্যান্সার কত করছে? আপন বলছে সি নাম্বারটা, বাকিরা বুঝে অ্যান্সার করতে হবে। কি অনুপাত বলছে? চলতি অনুপাত। তাহলে চলতি অনুপাতে কি বসে? মজুদ পণ্য নামে একটা চলতি সম্পদ বসে। মজুদ পণ্য নামে কি বসে? একটা চলতি সম্পদ বসে। চলতি সম্পদ বসে। মজুদ পণ্য যদি বাড়ে তাহলে আমার অনুপাত বাড়বে, মজুদ পণ্য যদি কমে তাহলে আমার অনুপাত কি হবে? কমে যাবে। এখন অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? এটা ক্লিয়ার করলে 18 নাম্বার 19 নাম্বারও সহজ আছে, আশা করি 20 সহজ আছে। লাস্ট এটা বুঝাবো। ওকে মাহবুবা বলছে সি নাম্বারটা কম এবং বৃদ্ধি পায়। দেখা যাক। বাকিরা বুঝেন, বুঝে অ্যান্সার করেন। কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 40 মিনিট চলে গেছে মনে হয়। 1 ঘন্টা 45 চলতেছে, 9টা পরীক্ষা আছে আবার। ইমতিয়াজ বলছে সি নাম্বারটা। ওকে দেখা যাক। শুভ বলছে সি নাম্বারটা। ইকরাম বলছে সি নাম্বারটা। বুঝেন, কি বুঝবেন? মুদ্রাস্ফীতি চলমান অবস্থা, দাম বাড়লে কোন পদ্ধতি? লিফো পদ্ধতি। ভালো করে বুঝেন, দাম বাড়লে কোনটা? লিফো। দাম বাড়লে কোনটা? দাম বাড়লে লিফো। দাম বাড়লে কোনটা? দাম বাড়লে লিফো। লিফোর এটা কি? এটা হচ্ছে ব্যয়। তাহলে লিফো ফলো করলে ব্যয় বেশি, ব্যয় বেশি। সম্পদ কি? উপরটা কি? মজুদ কি? মজুদ কম মানে কি? সম্পদ কম। সম্পদ যদি কম হয় অনুপাত কি হবে? কম হবে। এখন যদি কেউ লিফো ফলো করে সে কি করবে? সে সম্পদ কম দেখাবে। কার তুলনায় কম দেখাবে? ফিফোর তুলনায় কম দেখাবে। ফিফো, কারণ দাম বৃদ্ধি অবস্থায় যদি আপনি ফিফো ফলো করেন তাহলে এটা হবে আপনার ব্যয়, এটা হবে আপনার মজুদ। মজুদ কিন্তু বেড়ে যাবে, এখানে মজুদ বেড়ে যাবে, বাড়ানো যাবে না। তাহলে আপনি যদি দাম বৃদ্ধি অবস্থায় লিফোকে ফলো করেন আপনার সম্পদ কম দেখাবেন, কার তুলনায়? ফিফোর তুলনায়। তাহলে সম্পদ কি হবে? কম হবে। কম হবে, বেশি হবে না। এখন এটা যদি চলমান থাকে, চলতে থাকলে আমার চলতি অনুপাতে কি হবে? চলতি অনুপাতে মজুদ পণ্য প্রত্যেক বছর কম দেখানো মানে কি? আমার অনুপাত কমে যাবে, অনুপাতের ব্যবধান কি হয়ে যাবে? অনুপাতের ব্যবধান বাড়তে থাকবে। অনুপাতের ব্যবধান কি হবে? বাড়তে থাকবে। কারণ মজুদ যদি কম হয়ে যায় অনুপাতের মধ্যে কি হবে? পার্থক্য সৃষ্টি হবে, মানে প্রত্যেক বছর অনুপাত বেড়ে যাবে। বুঝতে পারছি? যে ভাইয়া লিফো করলে মজুদ কম, কার তুলনায়? ফিফোর তুলনায়। ফিফোতে মজুদ বেশি দেখাবে, কারণ তখন নিচেরটা হবে ব্যয়, উপরেরটা হবে ব্যয়, নিচেরটা হবে কি? মজুদ। কিসের সময়? ফিফোর সময়। লিফো করলে মজুদ কমলে কি হয়ে যাবে? অনুপাত কমে যাবে। তো কমতে থাকতে কি হয়ে যাবে? ব্যবধানটা বেড়ে যাবে। বুঝতে পারছি কিনা? দ্রুত ভাইয়া, লাস্ট 2টা প্রশ্ন। বুঝতে পারছি কিনা বলেন। সো লিফো ফিফোর এই যে কর বৃদ্ধি হ্রাস এইগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আধা পরিবর্তনশীল ব্যয় কোনটা? আধা পরিবর্তনশীল ব্যয়। তাহলে এর আগের ক্লাসে আমরা শিখছিলাম স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়। আজকে যেটা দিচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। আধা, অর্ধেক পরিবর্তন, বাকিটা কি হবে? অর্ধেক থাকবে স্থির, বাকিটা হবে পরিবর্তন। অর্ধেক স্থির, বাকিটা পরিবর্তন। কারখানা মজুরি পরিবর্তনশীল ব্যয়। সাপ্লাইস খরচ হবে না। অবচয় সরলে স্থির, বাকিটা পরিবর্তনশীল। বিদ্যুৎ খরচ এটা কি হবে? আধা পরিবর্তনশীল ব্যয় হবে। কি হবে? আধা পরিবর্তনশীল ব্যয় হবে। শুরুতে কিছু পার্সেন্ট ভ্যাট কেটে ফেলবে, ওইটা হচ্ছে স্থির।
এরপর আপনি ইউনিট প্রতি যত বেশি ব্যয় করবেন আপনার ব্যয় বাড়বে, আপনি যত কম ইউজ করবেন আপনার ব্যয় তত কমবে। এটা ডিপেন্ড করবে আপনার ইউজের উপর। আর এই ভ্যাট এটা আপনার অটোমেটিক্যালি কেটে ফেলবে। 1000 টাকা ঢুকাইছেন 780 টাকার মতো পাবেন, 220 টাকা কই এটা ফিক্সড, কেটে ফেলবে। লাস্ট, নিট বিক্রয় কত টাকা? লাস্ট প্রশ্ন, পারলে শেষ, পারলে বিদায়, পারলে বিদায়। এ নাম্বার, ওকে লাস্ট প্রশ্ন, নিট বিক্রয় কত টাকা? নিট বিক্রয় কত টাকা? আচ্ছা এখানে 2 গুণ, এটা 2 গুণ দেয়া আছে। গ নাম্বারটা, সি নাম্বারটা, সি নাম্বারটা, এ নাম্বারটা, সি নাম্বার, এ নাম্বার, সি নাম্বার, এ নাম্বার, সি নাম্বার, এ নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, সি নাম্বার, এ নাম্বার, সি নাম্বার, এ নাম্বার। ধ্যানাধার আবর্তন, ধ্যানাধার আবর্তন, ধারে বিক্রয় বাই গড় দেনা। প্রশ্নের মধ্যে ধ্যানাধার আবর্তন দিয়ে আছে 2, গড় দেনাদার দিয়ে আছে 75,000। ধারে বিক্রয় কত টাকা? এটার সাথে এটা কি হবে? এর সাথে গুণ হবে, গুণ হয়ে এখানে বসবে, কত বসবে? 1,50,000 টাকা বসবে। নিট বিক্রয় মানে কি? নিট বিক্রয় মানে ধারে প্লাস নগদে, ধারে প্লাস নগদ। ধারে দিয়ে আছে 1,50,000 পাইছি, নিট নগদ দিয়ে আছে কত? নগদ দিয়ে আছে 1 লাখ, অ্যান্সার 2,50,000। ডান, শেষ। বলেন কতটুকু বুঝছেন? 2টা ঘন্টা যে আমাকে দিছেন, 2টা ঘন্টা যে আমাকে দিছেন, কতটুকু বুঝতে পারছেন? প্রায় 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা, একেবারে 1 ঘন্টা 52 মিনিট। প্রথম 3-4 মিনিট হচ্ছে স্টার্টিং এর জন্য সময় নষ্ট, বাকি 1 ঘন্টা অ্যাটলিস্ট 1.5 ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট পুরোটা পড়ালেখার উপরে গেছে। বলেন কতটুকু বুঝতে পারছেন? এইভাবে যদি সমাধান করেন পরীক্ষার আগ পর্যন্ত, এইভাবে কিছু ক্লাস, আমি বলছিলাম 2 ঘন্টা করে আমাকে সময় দিবেন, জাস্ট এমসিকিউ একটা একটা করে পড়তেছি না, আমরা একটার বাহিরে আরো রিলেটেড 4-5টা আমাকে জিজ্ঞেস করতে পারে, সবগুলো দেখাচ্ছি, সবগুলো দিচ্ছি, প্রত্যেকটার ব্যাখ্যা আপনাকে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটার ব্যাখ্যা আপনাকে দিচ্ছি ভেঙে 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 ভেঙে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এটা আমরা যাচাই করব কয়টা বাজে? 9টা 30-এ। কয়টা বাজে? 9টা 30-এ। ভাই ক্লাস আবার কবে নেবেন? ভাইয়া একটু পেজে অ্যাক্টিভ থাকেন, আমি পেজে জানাই দিব। আমি তো বললাম আমার পেজ আছে তো, পেজ বেচের ওদের ক্লাসের উপর ডিপেন্ড করে, ওদের ক্লাসের উপর ডিপেন্ড করে। আর ইউতে টপ পজিশনে আপনাকে বলতে পারি ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই অপেক্ষায় থাকবো, আমি অপেক্ষায় থাকবো, যাতে আপনি খুব ভালো করেন, আপনার অপেক্ষায় থাকবো। এখন যা পড়ছি 9টা 30-এ এক্সাম নিব, একেবারে 9টা 30-এ এক্সাম দিয়ে দিব। 9টা 30-এ এক্সাম দিয়ে দেখবেন যা পড়ছেন পারা গেছে কিনা, পারা যাচ্ছে কিনা, মনে আছে কিনা। 9টা 30-এ এক্সাম দিতে পারবো 11টা 59 পর্যন্ত, 11টা 59 পর্যন্ত। এবং কালকে কি করব? কালকে রেজাল্ট দিয়ে দিব, মানে মেরিট লিস্টটা দিয়ে দিব। তো আগে পরীক্ষা দিবেন, 15-তে 15 পেয়ে যাবেন, আপনার মেরিট লিস্ট সবার আগে চলে আসবে। তাহলে ঠিক 9টা 30-এ এক্সাম লিংক দিয়ে দিব। ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওকে ভালো ভাইয়া, ভালো ভাইয়া, ওকে সারা ঠিক আছে। তাহলে ভাইয়া ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। এবং এটার জন্য ধন্যবাদ যে ভাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আমি বলছিলাম থাকার জন্য, ছিলেন, অনেক কিছু শিখছেন, অনেক কিছু বুঝছেন। ক্লাস সব বুঝতে পারি ভাই, আপনার এমসিকিউ গুলো, অ্যানালাইসিস গুলো অনেক ভালো লাগে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর 9টা 30-এ পরীক্ষা, পরীক্ষাটা দিয়ে দিবেন, কাজ শেষ। আমাকে 2 ঘন্টা দেওয়ার, 2 ঘন্টা আপনার দেওয়া শেষ। ঠিক আছে, ইনশাল্লাহ আবারও নেক্সট ক্লাসে দেখা হবে, আমি পেজে জানাই দিব। এখন আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, আমি জানাই দিব
দেন পরবর্তী সে অনুযায়ী চলে আসবেন। 2-3 বার করে জানাবো পেজের মধ্যে, 2-3 বার করে জানাবো। খেয়াল করলে একটু পেজে যে পোস্টগুলো করা হয় রিয়েক্ট করবেন, কমেন্ট করবেন, আপনার কাছে সবগুলো পোস্ট চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।